হলো রাসায়নিক পরিবর্তন। তো ফার্স্টেই খেয়াল করো যে রাসায়নিক পরিবর্তনে আমাদের ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটা হলো দেখো গ্রিন কেমিস্ট্রি। এই যে গ্রিন কেমিস্ট্রির কথাবার্তা বলা হয়, এই গ্রিন কেমিস্ট্রি জিনিসটা কি? পরিবেশ বান্ধব রসায়নকে বলা হয় কি গ্রিন কেমিস্ট্রি। এই গ্রিন কেমিস্ট্রির কয়টা মূলনীতি আছে বলতো? এই গ্রিন কেমিস্ট্রির মূলনীতি আছে 12টা। এই গ্রিন কেমিস্ট্রির মূলনীতিগুলার প্রস্তাবককে, গ্রিন কেমিস্ট্রির মূলনীতির প্রস্তাবক হলো ওয়ার্নার গ্রিন। দেখো নামের সাথে গ্রিন আছে। গ্রিন কেমিস্ট্রির প্রস্তাবক কে তাহলে? ওয়ার্নার গ্রিন এবং পল এনস্থাম। পল এনস্থাম হলো তোমার গ্রিন কেমিস্ট্রির মূলনীতির প্রস্তাবক। কত সালে তারা এটা প্রস্তাব করছেন? 1991 সালে। 1991 সালে। আচ্ছা, এখন আসি আমরা এই গ্রিন কেমিস্ট্রি মূলত গ্রিন কেমিস্ট্রি যে নীতিমালাগুলা, সেই নীতিমালাগুলা কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? ফ্যাক্টর ই। ফ্যাক্টর ই এর উপর ভিত্তি করে নীতিমালাগুলা তৈরি করা হয়েছে। গ্রিন কেমিস্ট্রির যে মূলনীতি এগুলো হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ই দিয়ে বোঝায় হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো এখন খেয়াল করো, গ্রিন কেমিস্ট্রির একটা অন্যতম পদ্ধতি হলো মেটাথিসিস পদ্ধতি। নাম শুনছো মেটাথিসিস পদ্ধতির? গ্রিন কেমিস্ট্রির অন্যতম একটা প্রচলিত বা বিখ্যাত পদ্ধতি হলো মেটাথিসিস পদ্ধতি। এই মেটাথিসিস পদ্ধতির জন্য গ্রিন কেমিস্ট্রির এই মেটাথিসিস পদ্ধতির জন্য 2005 সালে 3জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। একজন হলো চ্যানাডেন, একজন হলো গ্রাফস, আরেকজন হলো শ্রক। এই 3জন মেটাথিসিস পদ্ধতির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। গ্রিন কেমিস্ট্রির জন্য সবচেয়ে ভালো একটা সংশ্লেষণ পদ্ধতি, সবচেয়ে ভালো উৎপাদন পদ্ধতির নাম হলো সংশ্লেষণ পদ্ধতি। এই সংশ্লেষণ পদ্ধতিতে সর্বোচ্চ উৎপাদন কত হয় কে বলতে পারবা? সংশ্লেষণ পদ্ধতিতে সর্বোচ্চ উৎপাদন কত হয়? 70 থেকে 90%। সংশ্লেষণ পদ্ধতিতে সর্বোচ্চ উৎপাদন কত? 70 থেকে 90%। আচ্ছা, এখন আসি দেখো স্মোক। স্মোক জিনিসটা কি? এটা হলো সালফার ডাইঅক্সাইড গ্যাস যখন বাতাসে মিশে যায়, সালফার ডাইঅক্সাইড গ্যাস যখন কোথায় মিশে যায়? বাতাসের মধ্যে মিশে যায়, তখন সেটাকে বলা হয় স্মোক। এই স্মোকটা সালফার ডাইঅক্সাইড গ্যাসকে কি বলা হয়? সালফার ডাইঅক্সাইড গ্যাসকে কি বলা হয়? ফ্লু গ্যাস। এর আগে একদিন বলছিলাম সালফার ডাইঅক্সাইড গ্যাসকে বলা হয় ফ্লু গ্যাস। এই ফ্লু গ্যাস যখন বাতাসে মিশে যায় তখন সেটাকে বলা হয় স্মোক। স্মোকের কারণে পিএইচ কত হয়? স্মোকের পিএইচ কত হয়? স্মোকের পিএইচ হয় 2। এই স্মোক যখন, খেয়াল করো, বাতাসে যেহেতু থাকে, তাহলে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা যদি নাকে দিয়ে প্রবেশ করে তখন ফুসফুসে সমস্যা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে। তাহলে এই যে স্মোকের জন্য কি হবে? ব্রঙ্কাইটিস হবে এবং নিউমোনিয়া হবে। ব্রঙ্কাইটিস হবে এবং নিউমোনিয়া হবে। এফজিডি, এই যে ফ্লু গ্যাস যেটা এটারে শোষণ করা হয় যে প্লান্টে, সেটার নাম কি? এফজিডি প্লান্ট। এফজিডি প্লান্টকে এই যে এফজিডি প্লান্টে ফ্লু গ্যাস যে শোষণ করা হয়, কেন শোষণ করা হয়? যাতে পরিবেশ দূষণ মুক্ত থাকে। এই এফজিডি প্লান্টে ফ্লু গ্যাস মানে সালফার ডাইঅক্সাইডকে শোষণ করার জন্য কি ইউজ করা হয়? কি? ক্যালসিয়াম কার্বনেট। এই যে সালফার ডাইঅক্সাইড শোষণ করলে, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা যখন সালফার ডাইঅক্সাইড শোষণ করা হয় তখন কি উৎপন্ন হয়? উপজাত হিসেবে উৎপন্ন হয় জিপসাম। জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। এই জিপসামের ব্যবহার কি? এই জিপসাম কি কাজে ব্যবহৃত হয়? ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ফ্লু গ্যাস শোষণের জন্য কি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট সালফার ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়। শোষণ করলে উপজাত হিসেবে কি উৎপন্ন হয়? জিপসাম। জিপসামের সংকেত কি এবং জিপসাম কি তৈরিতে ব্যবহৃত হয়? মনে থাকবে। এখন সালফার ডাইঅক্সাইড যেটা, সেটা কি ধাতব অক্সাইড নাকি অধাতব অক্সাইড? সালফার ডাইঅক্সাইড একটা অধাতব অক্সাইড। অধাতব অক্সাইড সেগুলার অ্যাকুয়া ফর্ম মানে জলীয় দ্রবণ কি তৈরি করে? কোন ধরনের পরিবেশ তৈরি করে? অম্লীয় পরিবেশ তৈরি করে। তাহলে সালফার ডাইঅক্সাইডের
অ্যাকোয়া দ্রবণ বা অধাতব অক্সাইডের জলীয় দ্রবণ যেগুলা সেগুলা কি ধরনের পরিবেশ সৃষ্টি করে? অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। তাহলে ধাতু অধাতু কোনগুলা সেগুলা জানো, গ্রুপ 1 গ্রুপ 2 এগুলা হলো ধাতব অক্সাইড, আর ডান পাশে যেগুলো আছে রেগুলার যৌগগুলার অক্সাইড যেগুলো সেগুলো হলো অধাতব অক্সাইড। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে আর যাচ্ছি না, আমরা এইটুকু হলো মাথায় রাখবো, ঠিক আছে? এখন আসি বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আছে, এই কথাটা ব্যাখ্যা করেন কে? বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করেন আরহেনিয়াস। কে ব্যাখ্যা করেন? আরহেনিয়াস। এখন আরহেনিয়াসের একটা সমীকরণ আছে, তাই না? আরহেনিয়াসের একটা সমীকরণ আছে, K is equal to PZ e to the power minus EA by RT। এখন এই সমীকরণের কোনটা দিয়ে কি নির্দেশ করে এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন কে দিয়ে কি নির্দেশ করা হয়? কে কি নির্দেশ করে? হার ধ্রুবক। পি কি নির্দেশ করে? পি নির্দেশ করে স্থানিক দিকবিন্যাস। স্থানিক দিকবিন্যাস। তারপর হলো তোমার জ্যাড হলো কি নির্দেশ করে? সংঘর্ষ হার। আর ই যেটা সেটা হলো কি নির্দেশ করে? ই যেটা সেটা কি? সক্রিয়ণ শক্তি। ই যেটা নির্দেশ করে সেটা হলো কি? সক্রিয়ণ শক্তি। মনে থাকবে? এখন এই যে বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হার কখন বেড়ে যায়? তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার কত গুণ বেড়ে যায়? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এখন আসলে এটা স্পেসিফিক একটা বিক্রিয়ার জন্য যদিও কথাটা, কিন্তু পরীক্ষায় আসার সময় স্পেসিফিক্যালি আসে না। আসে হলো কি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার কত গুণ বাড়ে। তো এই জন্য এখন এটা এভাবেই হয়ে গেল যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বাড়ে। এখন তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার কেন বাড়ে? তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়ার কারণ হলো তাপমাত্রা যখন বাড়ানো হয়, তাপমাত্রা যখন বাড়ে তখন হলো গতিবেগ বাড়ে। কি বাড়ে? গতিবেগ বেড়ে যায়, সংঘর্ষ হার বেড়ে যায়। দেখো, সংঘর্ষ যত বেশি হবে তাহলে তো বিক্রিয়ার হারও অবশ্যই বেশি হবে। সহজেই সক্রিয় শক্তি লাভ করে। প্রশ্ন হতে পারে সক্রিয় শক্তি কি? ন্যূনতম শক্তি যেটা লাভ করলে অণুসমূহ বা পরমাণুসমূহ কি করে? অংশগ্রহণ করে। সক্রিয় শক্তি যদিও পরমাণুতে হিসাব করা হয়, তাহলে সক্রিয় শক্তি পরমাণুগুলো সক্রিয় শক্তি লাভ করলে কি করে? বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো সক্রিয় শক্তিটা সহজে লাভ করা সম্ভব হয়। তাহলে এটা বেড়ে যায় না, এটা বেড়ে যায় লিখিও না, এটা হলো সহজে সক্রিয় শক্তি লাভ, এটা লিখো, ঠিক আছে? তাপমাত্রা বাড়লে তাহলে এই শর্তগুলার কারণে কি হয়? বিক্রিয়ার হার বেড়ে যায়। এখন প্রশ্ন হতে পারে এই যে তাপমাত্রা সহজে সক্রিয় শক্তি লাভ করতে সাহায্য করে, তার মানে কি? বিক্রিয়ার হারের সাথে সক্রিয় শক্তি সম্পর্ক কি? বিক্রিয়ার হারের সাথে সক্রিয় শক্তির সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। ভেরি গুড সঞ্জিদা। সক্রিয় শক্তির সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ কোনো বিক্রিয়ার সক্রিয় শক্তি যত কম সেই বিক্রিয়ার হার তত বেশি। বুঝা গেছে কথাটা? আচ্ছা, এখন আসি আমরা এই যে তাপ উৎপাদী এবং তাপহারী দুই ধরনের বিক্রিয়া আছে না? তাপ উৎপাদী এবং তাপহারী দুই ধরনের বিক্রিয়া আছে। এই যে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এ প্লাস বি ধরো দিলাম আমরা সি প্লাস ডি, ডেল এইচ নেগেটিভ, এখানে দেখো এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আরেকটা তাপহারী বিক্রিয়া আমরা পরে বলতেছি, তাপ উৎপাদীটা আগে ক্লিয়ার করি। দেখো এখানে কিন্তু তাপ উৎপন্ন হয় মানে কি? আমি যদি ধরি এটা হলো এক্স থেকে ওয়াই উৎপন্ন হচ্ছে, সাথে হলো তাপ উৎপন্ন হচ্ছে। তাপ উৎপাদী বিক্রিয়ার মানে কি? উৎপাদের সাথে সাথে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। তার মানে
কখন তাপটা উৎপন্ন হচ্ছে। তার মানে কি উৎপাদের সাথে এক্সট্রা তাপ শক্তি যোগ হলে তখনই হলো সেটা কার সমান হবে, বিক্রিয়কের শক্তির সমান হবে। তো এখান থেকে আমরা বলতে পারি না যে বিক্রিয়কের শক্তি কার চেয়ে বেশি, যেহেতু দুইটা মিলে এটা সমান, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়কের শক্তি উৎপাদের চেয়ে বেশি। তাহলে ঠিক তার উল্টাটা হবে কোথায়, তাপহারী বিক্রিয়া। ঠিক তার উল্টাটা কি হবে, তাপহারী বিক্রিয়ায় হবে। ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আসি আমরা এই যে প্রভাবক কথাটা বলি না, প্রভাবক জিনিসটা কি? প্রভাবক জিনিসটা হলো যা অল্প পরিমাণে থেকে কোনো একটা বিক্রিয়ার গতিবেগকে কি করে, বৃদ্ধি বা হ্রাস করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় কি, প্রভাবক। সহজ কথায়, তাই না? কিন্তু প্রভাবকের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা কোনো বিক্রিয়া কি শুরু করতে পারে, পারে না। কোনো বিক্রিয়া শুরু করতে পারে না। প্রভাবকের বিশেষ বৈশিষ্ট্য, এই লাইনটা খেয়াল রাখতে হবে যে বিক্রিয়া শুরু করতে পারে না, না শব্দটা খেয়াল রাখতে হবে। এই প্রভাবক জিনিসটা খেয়াল করে আমরা চারটা ভাগে ভাগ করি প্রভাবককে। কয়টা ভাগে ভাগ করি? চারটা ভাগে ভাগ করি। কি কি? ধনাত্মক প্রভাবক, তারপর হলো ঋণাত্মক প্রভাবক, তারপর হলো স্বপ্রভাবক, আরেকটা হলো আবিষ্ট প্রভাবক। ধনাত্মক প্রভাবক মানে কি? বোঝা যাচ্ছে এটা পজিটিভ কিছু করবে। পজিটিভ করবে মানে কি, বিক্রিয়ার গতিকে যে বৃদ্ধি করবে। আমি বলছি কি প্রভাবকের কাজটা শুধু যে বৃদ্ধি করবে তাও না, সবসময় বৃদ্ধি করে তাও না, মাঝে মাঝে এটা বিক্রিয়ার গতিবেগকে কমায় ফেলতে পারে। যখন বিক্রিয়ার গতিবেগকে বাড়ায় তখন সেই প্রভাবকগুলোকে বলা হয় ধনাত্মক প্রভাবক। যারা বিক্রিয়ার গতিবেগ হ্রাস করে তাদেরকে বলা হয় ঋণাত্মক প্রভাবক। যেমন ধনাত্মক প্রভাবক জিনিসটা কি দেখো, পটাশিয়াম ক্লোরাইডকে ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেনে পরিণত হয়, কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 যদি আমরা ইউজ করি ধনাত্মক প্রভাবক হিসেবে, বিক্রিয়ার গতিবেগ কত গুণ বেড়ে যাবে? 2 গুণ বেড়ে যাবে। এবার আসি ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক জিনিসটা কি? যেটা হলো বিক্রিয়ার গতিবেগ কি করে ফেলবে, গিলে ফেলবে। বিক্রিয়ার গতিবেগ কি করে ফেলবে, গিলে ফেলবে। মানুষ গিলে কি, মানুষ গিলে কি, মানুষ গিলে কি, অ্যালকোহল, তাই না? মানুষ গিলে কি, অ্যালকোহল হলো গিলে খায়, তাই না? অ্যালকোহল হলো গিলে খায়। এই যে অ্যালকোহল হলো গিলে খায়, খেয়াল করো। আর সাথে হলো এক্সট্রা লিখো ফসফরিক অ্যাসিড। এখন গিলে দিয়ে মনে রাখবা গ্লিসারিন, গিলে দিয়ে মনে রাখবা কি, গ্লিসারিন। তাহলে গ্লিসারিন, অ্যালকোহল এবং ফসফরিক অ্যাসিড, এরা হলো ঋণাত্মক প্রভাবক। গিলে ফেলে মানে কি, বিক্রিয়ার গতিবেগ কি করে ফেলে, হ্রাস করে দেয়। গিলে ফেলে কেন বললাম, গ্লিসারিন শব্দটা মনে থাকবে, গিলে ফেললে শব্দটা অ্যালকোহল মনে থাকবে, আর এক্সট্রা মনে রাখতে হচ্ছে ফসফরিক অ্যাসিড। এরা হলো ঋণাত্মক প্রভাবক। এবার আসি আমরা স্বপ্রভাবক। স্বপ্রভাবক কোনগুলা? স্বপ্রভাবক কোনগুলা দেখো, খেয়াল করো। যারা হলো বিক্রিয়ক, দেখো এটা হলো যখন একটা ধরো বিক্রিয়ক ধরো, হ্যাঁ, হলো একটা বিক্রিয়ক, থেকে উৎপন্ন হলো বি এবং সি। এখন সি উৎপন্ন হওয়ার সাথে সাথেই এই সিটা দেখা যাচ্ছে এই বিক্রিয়ার উপর প্রভাব ফেলতেছে। এতক্ষণ ধরো প্রতি মিনিটে থেকে 10টা ভেঙে গিয়ে 10টা বি 10টা সি উৎপন্ন হচ্ছিল। এই 10টা সি উৎপন্ন হওয়ার সাথে সাথেই এই 10টা সি এর প্রভাবে দেখা যাচ্ছে 100টা ভেঙে 100টা বি 100টা সি উৎপন্ন হচ্ছে একই সময়ের মধ্যে। আগে প্রতি মিনিটে যেখানে 10টা ভাঙতো, সেখানে এই সি উৎপাদে সি আসার সাথে সাথে দেখা যাচ্ছে প্রতি মিনিটে 100টা ভেঙে যাচ্ছে। এর মানে কি? এর মানে হলো এই যে উৎপাদটা, এই সিটা কি করতেছে, এই সিটা হলো উৎপাদ হওয়ার সাথে সাথে আবার বিক্রিয়া প্রভাবক হিসেবেও কাজ করে। এরকম যদি কোনো বিক্রিয়ায় উৎপন্ন কোনো উপাদান ওই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা হয় স্বপ্রভাবক। এরকম একটা স্বপ্রভাবকের উদাহরণ কি,
ম্যাঙ্গানিজ 2+। এবার আসি আবিষ্ট প্রভাবক জিনিসটা কি। আবিষ্ট প্রভাবক জিনিসটা বোঝা খুব ইজি। ধরো এ বি সি, আমি সবসময় উদাহরণগুলা দিই। এর সাথে ধরো সি এর সম্পর্ক আছে, বি এর সাথে সি এর সম্পর্ক আছে, কিন্তু এর সাথে বি এর কোনো সম্পর্ক নেই। এখন ধরো একসাথে যখন এই তিনজন একসাথে যদি হয় তাহলে কি হবে, সি এর কারণে এ এবং বি এর মধ্যেও কি সৃষ্টি হবে, বন্ধুত্ব সৃষ্টি হবে। আগে যেখানে এ এর সাথে বি এর কোনো পরিচয় ছিল না, সি কি করলো, এ এবং বি এর মধ্যে বন্ধুত্ব করাই দিল। এই সি জিনিসটা হলো আবিষ্ট প্রভাব। আবিষ্ট প্রভাবক। তো আবিষ্ট প্রভাবক, তাহলে খেয়াল করো আবিষ্ট প্রভাবক মানে কি, যার যার সাথে বিক্রিয়া হওয়ার কথা না, যাদের সাথে বিক্রিয়া হওয়ার কথা না, এই আবিষ্ট প্রভাবকের উপস্থিতিতে তাদের সাথে কি হয়, বিক্রিয়া হয়। যেমন সোডিয়াম সালফাইড, সোডিয়াম আর্সেনাইটের সাথে অক্সিজেনের বিক্রিয়ার ক্ষেত্রে সোডিয়াম সালফাইড যেটা সেটা কি হিসেবে কাজ করবে, আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করবে। অর্থাৎ সোডিয়াম আর্সেনাইট এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া তখনই ঘটবে যদি কে উপস্থিত থাকে, সোডিয়াম সালফাইড। তাহলে এই তিনটার মধ্যে বিক্রিয়া হচ্ছে কার উপস্থিতির কারণে, সোডিয়াম সালফাইডের উপস্থিতির কারণে। তাহলে সোডিয়াম সালফাইড হলো এখানে আবিষ্ট প্রভাবক। এখন এই প্রভাবকগুলোকে আবার, এই প্রভাবকের কিছু সহায়ক আছে, আবার কিছু প্রভাবকের কিছু বিরোধী আছে। প্রভাবকের যেগুলা সহায়তা করে সেগুলাকে বলা হয় প্রভাবক সহায়ক, আর প্রভাবকের বিরোধিতা যারা করে তাদেরকে বলা হয় প্রভাবক বিষ। তাহলে খেয়াল করো প্রভাবক সহায়ক কারা। আমরা সবসময় একটা জিনিস এরকম পড়ি যে নাইট্রোজেন এবং 1 অণু নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন মিলে কি হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, এখন খেয়াল করো, ধরে নি প্রতি মিনিটে 10টা অ্যামোনিয়া সৃষ্টি হয়। প্রতি মিনিটে কতটা, 10টা অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে নর্মালি, কোনো প্রভাবক ছাড়াই। এখন ধরো আমি প্রভাবক ইউজ করলাম আয়রন ইউজ করার কারণে প্রতি মিনিটে 100টা করে অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে। কিন্তু আয়রন যদি চায় সে কি করতে পারবে, প্রতি মিনিটে 1000টা পর্যন্ত উৎপন্ন করতে পারবে। তার সর্বোচ্চ ক্ষমতা আছে 1000টা উৎপন্ন করার মতো। তোমাদের মতো তোমরা চাইলে অনেকক্ষণ পড়তে পারো কিন্তু পড়ো না। ঠিক এরকম এখানে আমরা ধরতেছি আয়রন কি করে, প্রতি মিনিটে 100টা অ্যামোনিয়া উৎপন্ন করে, কিন্তু চাইলে সে আরো বেশি পারত। এখন তার সর্বোচ্চটা বের করে আনতে হবে, অর্থাৎ 1000টা বের করে আনতে হবে। 1000টা বের করে আনার জন্য তার পাশে মোলিবডেনাম, এই মোলিবডেনাম হলো প্রভাবক সহায়ক। এই মোলিবডেনাম কি করতেছে, এরে বলতেছে ভাই তুই তো 1000টা পারস, সেটাই কর। ঠিক আছে, 1000টা কর। সে আয়রনকে কি দিবে, মোটিভেশন দিবে যে তুই তো আরো বেশি পারস, দেখি ট্রাই করে দেখ না। আয়রন এই মোটিভেশন পায়, কি করবে, 1000, হ্যাঁ মোলিবডেনাম আমার মতোই 1000 পার মিনিট অ্যামোনিয়া উৎপন্ন করা সৃষ্টি করবে। তাহলে এটা হলো এই মোলিবডেনাম জিনিসটা কি, প্রভাবক সহায়ক। বুঝা গেছে জিনিসটা। তাহলে প্রভাবক কি আর প্রভাবক সহায়ক কি, ক্লিয়ার, দুইটার ব্যাপারে আলাদা আলাদা করা। প্রভাবক বিষ জিনিসটা কি, তাহলে প্রভাবক বিষ জিনিসটা কি, তাহলে প্রভাবক বিষ জিনিসটা হবে ঠিক উল্টাটা কি করবে, সে হলো বিক্রিয়ার গতিবেগ কি করে দিবে, কমায় দেবে। সে হলো কি, বিক্রিয়ার গতিবেগ কি করবে, কমায় দেয়। ঠিক আছে, তো দেখো প্রভাবক বিষের উদাহরণ কি কি আছে, ধুলাবালি, তারপর হলো সালফারের গুঁড়া, তারপর হলো আর্সেনিক অক্সাইড, তারপর হলো বেরিয়াম সালফেট। এগুলা সবগুলাই হলো কি, প্রভাবক বিষ। এরা প্রভাবকের ওই যে ও 100টা করে পার মিনিটে করতেছিল না, তারে কি করে দিচ্ছে,
পার মিনিটে 50-এ নামায় আনতেছে, এগুলো হলো ডিমোটিভেশন। ডিমোটিভেশন, এরা হলো কি করে, দূর অনেক পড়ছিস আজকে আর পড়িস না, বন্ধু চল বাইরে থেকে ঘুরে আসি, ঠিক আছে, এগুলো হলো ডিমোটিভেশন। আমি তো কিচ্ছু পড়ি নাই, তুই তো পড়ে ফাটাই ফেলছিস, আমি তো কিচ্ছু পড়ি নাই, ঠিক আছে। তো এই যে আমি তো কিচ্ছু পড়ি নাই, এই হলো ডিমোটিভেশন, ঠিক আছে। এটা তাদের কথা বিশ্বাস করবে না কোনোদিন, এই কথা যারা বলে তারাই সবচেয়ে বেশি পড়ে। এই কথা যারাই বলছে জীবনে খেয়াল রাখবা তারাই সারাদিন পড়ে। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে প্রভোকের প্রবহন ক্রিয়াটা, প্রভোকের প্রবহন ক্রিয়া, আচ্ছা মাঝখানে তোমার দেখো প্রবহন ক্রিয়া, এই যে প্রবহন ক্রিয়া, এই প্রবহন ক্রিয়া যেটা আছে সেটা হলো দুই ধরনের আছে, একটা হলো সমসত্ব, আরেকটা কি আছে, অসমসত্ব। একটা হলো সমসত্ব, আরেকটা হলো অসমসত্ব। সমসত্ব প্রবহন যেটা, সেটা হলো অন্তর্বর্তী যৌগ তত্ত্বের উপর ডিপেন্ড করে। এই জিনিসটা আবার কি, অন্তর্বর্তী যৌগ মানে কি? অন্তর্বর্তী যৌগ জিনিসটা হলো, ধরো তুমি এ থেকে সি তৈরি করতে চাচ্ছ, এখন সি তৈরি করার সময় দেখা গেল সি উৎপাদন না হয়ে মাঝখানে বি উৎপাদন হয়ে বসে আছে, তোমার আবার কষ্ট করে বি কে কি বানাতে হচ্ছে, সি বানাতে হচ্ছে। মাটির কাজ করে যারা দেখবা, তারা হাতের আঙ্গুলের ইশারায় বিভিন্ন জিনিস তৈরি করে। তো তারা একটা জিনিস তৈরি করতে গিয়ে যদি আরেকটা জিনিস তৈরি করে, তখন আবার মাটিটাকে শেপ দিতে হয় না, মাটিটাকে শেপ দিয়ে আবার আরেকটা শেপে নিতে হয়। মাটির কাজ দেখছো কিনা জানি না, ইন্টারনেটের কল্যাণে তো সবই দেখার কথা। তো এই যে এ থেকে ধরো তুমি চাচ্ছ সি তৈরি করতে, এখন তোমার বি তৈরি হয়ে গেল, তাহলে তোমাকে আবার কি করতে হবে, সি তৈরি করার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে না, এক্সট্রা পরিশ্রম করতে হবে। এই যে বি তৈরি হয়, এই বি তৈরি হয়, সেটাকে বলা হয় অন্তর্বর্তী যৌগ তত্ত্ব। এটা কি অন্তর্বর্তী, অন্তর্বর্তী যৌগ তত্ত্ব হলো কি এটা। তাহলে অন্তর্বর্তী যৌগ তত্ত্ব হলে, ধরো তুমি চাচ্ছ কিছু তৈরি করতে, ধরো তুমি বিরিয়ানি রান্না করবা, তুমি চাল থেকে কি রান্না করবা, বিরিয়ানি রান্না করবা, ঠিক আছে। এখন তুমি বিরিয়ানি রান্না করতে গিয়ে মাঝখানে দেখা গেল যে চাল এবং মাংস মিলে তোমার কাছে এটা খিচুড়ি হয়ে গেছে, তুমি চাইছো বিরিয়ানি রান্না করতে, হয়ে গেছে খিচুড়ি। তাহলে কি হইলো, তাহলে তুমি তো চাইছিলে বিরিয়ানি বানাবা, তুমি দোকানের নাম দিছো বিরিয়ানি হাউস, কিন্তু বানাচ্ছ কি, খিচুড়ি। তাহলে তোমার কাস্টমার থাকবে, থাকবে না। তাহলে কি করতে হবে, তোমার আবার কষ্ট করে আবার বিরিয়ানি বানাইতে হবে, লস হবে। তো লস যেহেতু হয়, যেহেতু লস হবে, তাহলে চিন্তা করো শিল্প উৎপাদনের কাজে, শিল্প উৎপাদনের কাজে আমরা এটা যদি ইউজ করি, সমসত্ব প্রবহন ইউজ করি, আমরা উৎপাদন করতে চাইবো একটা, মাঝখানে হয়ে যাবে আরেকটা, পরে সেটাকে আবার কি করতে হবে, আমার মোটিভাই করে আবার সেটারে আমরা কি করতে হবে, আমরা যেটা চাই সেটা তৈরি করতে হবে, তাহলে আমাদের খরচ বেড়ে যাবে। খরচ বেড়ে গেলে তো আমাদের শিল্প উৎপাদনে এটা লস প্রজেক্ট হয়ে যাবে। এই জন্য সমসত্ব প্রবহন ক্রিয়ার মাধ্যমে, সমসত্ব প্রবহন ক্রিয়ার মাধ্যমে, সমসত্ব প্রবহন ক্রিয়ার মাধ্যমে কি করা হয় না, শিল্প উৎপাদন করা হয় না। অসমসত্ব প্রবহনের মাধ্যমে শিল্প উৎপাদন করা হয়। এখন প্রশ্ন হতে পারে সমসত্ব কি জিনিস আর অসমসত্ব কি জিনিস, এটা সবচেয়ে বড় কোয়েশ্চেন, যে সমসত্ব কি জিনিস আর অসমসত্ব জিনিসটা কি। সমসত্ব জিনিসটা হলো, একটু খেয়াল করো, ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস, এই তিনটা হলো গ্যাসীয় অবস্থা, কিন্তু তার যে ব্যবহৃত প্রভাবটা, এটা হ্যাবারবোস পদ্ধতি না, এখানে যে প্রভাব ব্যবহার করা হয় সেটা হলো আয়রনের চূর্ণ, মানে সলিড, কঠিন দশা। তাহলে দেখো বিক্রিয়কের ভৌত দশা গ্যাস, উৎপাদের ভৌত দশা গ্যাস, কিন্তু প্রভাবকের ভৌত দশা হলো সলিড, ভিন্ন। এরকম যদি
বিক্রিয়ক বা উৎপাদকের সাথে যদি প্রভাবকের ভূত দশায় পার্থক্য থাকে অথবা যে কোনো একটা দশায় যে কোনো একটা জায়গায় যদি দশা পার্থক্য থাকে, অর্থাৎ বিক্রিয়ক গ্যাস উৎপাদ কঠিন, বিক্রিয়ক কঠিন উৎপাদ গ্যাস এরকম যদি হয়, বা প্রভাবক গ্যাস বা প্রভাবক সলিড হয়ে গেল, যে কোনো একটা যদি এরকম চেঞ্জ থাকে, তখন সেটাকে আমরা বলি কি অসমসত্ব প্রভাবন। তাহলে সমসত্ব প্রভাবন কোনটা? সমসত্ব প্রভাবন কি? যদি বিক্রিয়ক, প্রভাবক, উৎপাদ সবগুলার ভৌত দশা সেম হয়, তখন সেটাকে বলা হয় কি সমসত্ব প্রভাবন। বুঝা গেছে সমসত্ব আর অসমসত্ব প্রভাবন কোনটা? এখন এই যে সমসত্ব আর অসমসত্ব প্রভাবন, তাহলে এটা ক্লিয়ার হওয়ার কথা। তাহলে অসমসত্ব প্রভাবন কিভাবে কাজ করে? অসমসত্ব প্রভাবন কাজ করে হলো অন্তর্বর্তী যৌগ এখানে হবে না, এখানে হবে অধিশোষণ। এখানে কি অধিশোষণ, অর্থাৎ মাঝখানে যে যৌগটা সেটা তৈরি হবে না। অধিশোষণের মাধ্যমে উৎপাদ একটাই আসবে, 4 ধাপে একটা উৎপাদই আসবে। ঠিক আছে, কয় ধাপে? 4 ধাপে উৎপাদ একবারই আসবে। এবার আসি আমরা সমসত্ব আর অসমসত্বের উদাহরণ। অসমসত্ব প্রভাবনের প্রচুর উদাহরণ আছে, যেমন তোমার একটু আগে বললাম হ্যাবার পদ্ধতি। হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। হ্যাবার পদ্ধতিতে প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হলো হ্যাবার-বোস পদ্ধতি। এই হ্যাবার-বোস পদ্ধতিতে তোমার প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? আয়রন। আর সহায়ক হিসেবে ইউজ করা হয় পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনাম। আচ্ছা, এখন আসি হ্যাবার-বোস পদ্ধতিতে কি উৎপাদন করা হয়? কি উৎপাদন করা হয় হ্যাবার-বোস পদ্ধতিতে? অ্যামোনিয়া উৎপাদন করা হয়। 2 নম্বর প্রক্রিয়ার নাম হলো কি? ধরো স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে কি তৈরি করা হয়? সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। এক্ষেত্রে প্রভাবক হিসেবে ইউজ করা হয় প্লাটিনাম বা ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড। তারপর আছে অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতিতে প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে প্রভাবক হিসেবে ইউজ করা হয় প্লাটিনাম বা রোডিয়াম। আর উৎপন্ন হয় কি? নাইট্রিক অ্যাসিড। উৎপন্ন হয় কি? নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু অসমসত্ব প্রক্রিয়ার উদাহরণ পড়তেছি এবং প্রভাবক কি ইউজ করা হয় সেগুলাই দেখতেছি। আচ্ছা, স্টিম অ্যালকেন পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? হাইড্রোজেন উৎপাদনের জন্য প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? নিকেল। আচ্ছা, এডিপোনাইট্রাল, ওই যে এডিপোনাইট্রাল যে উৎপাদন করা হয়, এডিপোনাইট্রাল উৎপাদনের জন্য প্রভাবক হিসেবে নাইলন এবং প্লাস্টিকে ব্যবহৃত হয় না এডিপোনাইট্রাল, ওই যে নাইলন 6:6 নাইলন পড়ছো কিনা জানি না তোমরা। আচ্ছা, যাই হোক, ওদিকে পরে যাচ্ছি। প্রভাবক হিসেবে এডিপোনাইট্রাল উৎপাদনের সময় প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? নিকেল, বা এটা হলো প্লাটিনাম হওয়ার কথা, তোমাদের বইয়ে দেখি এটা ফসফরাস দেওয়া। ঠিক আছে, তো তোমাদের বইয়ে যেটা দেওয়া সেটাই পড়ো। আচ্ছা, আরেকটা হলো ফোমের প্রোপাইলিন অক্সাইড। এগুলো অত ইম্পর্টেন্ট না। ফোমের প্রোপাইলিন অক্সাইড উৎপাদনে ব্যবহৃত হয় মলিবডেনাম। মলিবডেনামের কমপ্লেক্স যৌগ যেগুলা, সেগুলা মলিবডেনাম 6 ব্যবহৃত হয়। তো এই জিনিসগুলা খেয়াল রাখবা। এগুলো হলো সব অসমসত্ব প্রভাবনের প্রক্রিয়া এবং তার উদাহরণ। আমরা এগুলো আরো ডিটেলস পড়বো একটু পরেই। আর একটু সমসত্ব প্রভাবনের উদাহরণ বলি। সমসত্ব প্রভাবনের উদাহরণ হলো, যেমন এটা কিন্তু পরীক্ষায় চলে আসছে, সমসত্ব প্রভাবনের উদাহরণগুলো পরীক্ষায় আসছে অলরেডি। ল্যাট প্রকোষ্ঠ পদ্ধতি একটু খেয়াল করো। ল্যাট প্রকোষ্ঠ পদ্ধতি হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা যায়। তাহলে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের কয়টা পদ্ধতি পাইলাম বলতো?
সালফিউরিক অ্যাসিড উৎপাদনের দুইটা পদ্ধতি পাইছে, একটা হলো ল্যাট প্রকোষ্ঠ পদ্ধতি, আরেকটা পাইছি কি, আরেকটা পাইছি তোমার স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতি হলো অসমসত্ব প্রক্রিয়া, ভালো করে খেয়াল করো। স্পর্শ পদ্ধতিতে অসমসত্ব প্রক্রিয়া, আর ল্যাট প্রকোষ্ঠ পদ্ধতিটা সমসত্ব প্রক্রিয়া। কোনটার নাম বেশি শুনো, স্পর্শ নাকি ল্যাট প্রকোষ্ঠ? কোনটাতে মনে হয় শিল্প উৎপাদন কোনটাতে করা হয়? বর্তমানে সালফিউরিক অ্যাসিডের স্পর্শ পদ্ধতিতে কি করা হয়, শিল্প উৎপাদন করা হয়। এবার আসি আমরা ল্যাট প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে। ল্যাট প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? নাইট্রিক অক্সাইড। কি ইউজ করা হয়? নাইট্রিক অক্সাইড। এখানে দেখো সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রিক অক্সাইড, তারপরে কি সালফার ট্রাইঅক্সাইড, এগুলার ভৌত দশা সবগুলার গ্যাস। নাইট্রিক অক্সাইডও গ্যাস, সালফার ট্রাইঅক্সাইডও গ্যাস। তাহলে এখানে কি দেখতেছো তুমি? সবগুলার ভৌত দশা কি দেখতেছো? গ্যাসীয় দেখতেছো। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে? ল্যাট প্রকোষ্ঠ পদ্ধতি একটা কি ধরনের পদ্ধতি? সমসত্ব প্রভাবন পদ্ধতি। আরেকটা লিখে রাখো সমসত্ব প্রভাবনের উদাহরণ, সেটা হলো সুক্রোজ উৎপাদনের সময়। সুক্রোজ উৎপাদনের সময়, সুক্রোজ উৎপাদনের সময় ব্যবহৃত খনিজ অ্যাসিড। সুক্রোজ উৎপাদনে ব্যবহৃত খনিজ অ্যাসিড, এই যে খনিজ অ্যাসিড ব্যবহৃত হয়, খনিজ অ্যাসিড ব্যবহৃত হয়, এটাও একটা সমসত্ব প্রভাবনের উদাহরণ। এখন একটু খেয়াল করো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং কি ফ্রুক্টোজ, এই দুইটা মিলে দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটা মিলে কি তৈরি হয়? সুক্রোজ তৈরি হয়। এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলার হলো ভৌত দশা হলো অ্যাকুয়াস, এবং এই সুক্রোজকে যদি আর্দ্র বিশ্লেষণ করি পানি দিয়ে, আর্দ্র বিশ্লেষণ, এগুলাকে সুক্রোজকে কিন্তু ইনভার্ট সুগার বলা হয়। ইনভার্ট সুগার তো জানো কি, সমমোলার, হ্যাঁ সমমোলার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে বলা হয় ইনভার্ট সুগার। তো এই সুক্রোজকে যখন আর্দ্র বিশ্লেষণ করি তখন খনিজ অ্যাসিডের উপস্থিতিতে, খনিজ অ্যাসিডের উপস্থিতিতে কি পাওয়া যায়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়। এগুলো সবগুলার ভৌত দশা হলো অ্যাকুয়াস। তো সবগুলার ভৌত দশা যেহেতু তরল, তো এই জন্য এটারে কি বলা হয়? এটা একটা সমসত্ব প্রভাবন উদাহরণ। HCl একটা খনিজ অ্যাসিড। ঠিক আছে, খেয়াল রাখবা। আচ্ছা, বলতো কেউ একজন যে গ্লুকোজকে ইথানলে পরিণত করে কোন এনজাইম? গ্লুকোজ থেকে ইথানলে পরিণত হয় কোন এনজাইম? গ্লুকোজ থেকে ইথানল উৎপন্ন হয় জাইমেস এনজাইম। আচ্ছা, সাবাস। এখন বলতো ইউরিয়াকে আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। কোন এনজাইমের উপস্থিতিতে? ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে। কোন এনজাইমের উপস্থিতিতে? ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে। মনে থাকবে? আচ্ছা, এখন আসি আমরা, এখন খেয়াল করো, এনজাইমের কয়েকটা বৈশিষ্ট্য, এনজাইমের ডেফিনেশনটা একটু খেয়াল করবা। এনজাইমের ডেফিনেশনে কি কি কথা আছে? এনজাইম হলো বর্তুলাকার যৌগ, এটা খুবই দরকারি একটা লাইন। এনজাইম হলো বর্তুলাকার যৌগ, নাইট্রোজেন যুক্ত জৈব পদার্থ, আর কলয়েডধর্মী টারশিয়ারি প্রোটিন। সবার শেষে যে কথাটা বলবো সেটা হলো সবচেয়ে জরুরি, সেটা কি? টারশিয়ারি প্রোটিন। টারশিয়ারি প্রোটিন গুলাই শুধুমাত্র এনজাইম হিসেবে কাজ করে। খেয়াল করবা, টারশিয়ারি প্রোটিন, এই শব্দটাই সবচেয়ে জরুরি। টারশিয়ারি প্রোটিন গুলাই কি? এনজাইম হিসেবে কাজ করে। ঠিক আছে, এনজাইম গুলা উচ্চ আণবিক ভর বিশিষ্ট হয়। এনজাইম গুলা কি হয়? এনজাইম গুলার ভর কি হয়? উচ্চ আণবিক ভর বিশিষ্ট হয়, এবং একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে কাজ করে। সেই পিএইচটা কত? 6 থেকে 9 এর মধ্যে
একটা নির্দিষ্ট পিএইচ রেঞ্জের মধ্যে কাজ করে। এখন কোন পিএইচ এ সবচেয়ে ভালো কাজ করবে? যদি বলা হয় এই যে রেঞ্জ বলা হলো, যদি ফিক্সড বলা হয় কত পিএইচ এ সবচেয়ে ভালো কাজ করবে? পিএইচ 7 এবং কত তাপমাত্রায়? 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো কাজ করবে, অর্থাৎ প্রবণ ক্রিয়াটা সবচেয়ে ভালো দেখাবে। কার্বনিক অ্যাসিড আমরা সবাই জানি, তাই না? এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হয় কোত্থেকে? কার্বনিক অ্যাসিড তৈরি হয় কোত্থেকে? পানি এবং কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি হয় কার্বনিক অ্যাসিড। এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এটা ভেঙে কার্বন ডাই অক্সাইড, বাইকার্বনেট এবং প্রোটন তৈরি হয়, তাই না? এই কাজটা কে করে? কার্বনিক অ্যাসিড, এই যে কার্বনিক অ্যাসিডটা ভেঙে প্রোটন এবং বাইকার্বনেট যে তৈরি হয়, এর পিছনে দায়ী কে? কার্বনিক অ্যানহাইড্রেস। আমরা সিএ লিখলাম, ফুল ফর্ম হলো কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বনিক অ্যানহাইড্রেস। আচ্ছা, তাহলে কার্বনিক অ্যানহাইড্রেস গুলা 1 মিনিটে কতটা বা কার্বনিক অ্যাসিডকে ভাঙতে পারবে? 1 মিনিটে কার্বনিক এনজাইম 360 লক্ষ কার্বনিক অ্যাসিড অণুকে কি করে ফেলতে পারবে? ভেঙে ফেলতে পারবে। তাহলে প্রতি মিনিটে কত? 360 লক্ষ কার্বনিক অ্যাসিড অণুকে কি করবে? ভেঙে প্রোটন এবং বাইকার্বনেটে পরিণত করতে পারে কে? কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। এখন আসি একটা বিক্রিয়া যখন, আচ্ছা আরেকটা একটু লিখে ফেলো, সেটা হলো যে হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এটা কিন্তু উভমুখী বিক্রিয়া। 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত পার্সেন্ট হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়? কত পার্সেন্ট হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়? 80%। তাহলে কত পার্সেন্ট হাইড্রোজেন এবং আয়োডিন অবশিষ্ট থেকে যায়? কত পার্সেন্ট অবশিষ্ট থেকে যায়? 20% হাইড্রোজেন আয়োডাইড কি থাকে? অবশিষ্ট থাকে। এই 20% হাইড্রোজেন এবং আয়োডিনের যে অবশিষ্ট অংশটা, সেটার কালার কি দেখায়? এই অবশিষ্ট থাকার কারণে কালার কি দেখায়? হালকা বেগুনি। মনে থাকবে জিনিসটা? আচ্ছা, এখন দেখো সাম্যাবস্থা। সাম্যাবস্থার কয়টা বৈশিষ্ট্য আছে? সাম্যাবস্থায় 4টা বৈশিষ্ট্য আছে। এই 4টা বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। সাম্যাবস্থার 4টা বৈশিষ্ট্য কি কি বলতো? সাম্যাবস্থার 4টা বৈশিষ্ট্য কে কে বলতে পারবা? একটা হলো সাম্যের স্থায়িত্ব। একটা হলো কি? সাম্যের স্থায়িত্ব। এই 4টা পয়েন্ট একদম এত ভালো করে খেয়াল করবা, নিজের নাম ভুললেও চলবে, এগুলা যাতে না ভুলো। উভদিক হতে সুগম্যতা, আমি এগুলা তারপরও ব্যাখ্যা করব। এগুলো তোমরা জানো, তারপরও ব্যাখ্যা করব যাতে পরীক্ষায় ভুল না হয়। উভদিক হতে সুগম্যতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা। বিক্রিয়ার কি? অসম্পূর্ণতা 3 নাম্বার পয়েন্ট। আর 4 নাম্বার পয়েন্ট হলো প্রবাহকের ভূমিকাহীনতা। এখানে খেয়াল করো, প্রথম কথা হলো সাম্যের স্থায়িত্ব। একটা বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাবে, স্থায়ী হবে। 2 নম্বর কথা হলো উভদিক হতে সুগম্যতা। উভদিক হতে সুগম্যতা হলো যে যদি বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, সাথে সাথে উৎপাদ থেকেও সম পরিমাণ কি হবে? বিক্রিয়ক হবে, অর্থাৎ উভদিক হতে সুগম্যতা। ঠিক আছে? এরপরে দেখো বিক্রিয়ার অসম্পূর্ণতা। বিক্রিয়ার অসম্পূর্ণতা মানে কি? হয় উৎপাদ জিরো হতে পারবে না, বা বিক্রিয়ক জিরো হতে পারবে না, বা উৎপাদ জিরো হতে পারবে না। কোনোটা, উৎপাদও জিরো হতে পারবে না, বিক্রিয়কও জিরো হতে পারবে না। কারণ জিরো হয়ে গেলে, যে কোনো এক পাশ জিরো হয়ে গেলে বিক্রিয়া কি? সম্পূর্ণ হয়ে যাবে। বিক্রিয়ার অসম্পূর্ণতা থাকতে হবে, কোনোটাই জিরো হওয়া যাবে না। ঠিক আছে? তখন হ্যাঁ, আর বিক্রিয়া একমুখী হয়ে যাবে। এবার খেয়াল করো প্রভাবকের ভূমিকাহীনতা। সাম্যাবস্থার উপর প্রভাবকের কি থাকবে? ভূমিকাহীনতা। এই 3টা কথা, এই 4টা কথা হলো ভালো করে খেয়াল করবা, কি? সাম্যাবস্থার 4টা বৈশিষ্ট্য মাস্ট। এটা নিয়ে কোনো এদিক ওদিক করা যাবে না, এই 4টা বৈশিষ্ট্য ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা,
এখন একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছায়, সাম্য অবস্থার উপর কিন্তু প্রভাব ফেলে, এরকম অনেক কিছুই আছে। তো সাম্য অবস্থার উপর প্রভাব ফেলে যে উপাদান যেগুলো আছে, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলোর উপাদান যদি চেঞ্জ করা হয় তাহলে সাম্য অবস্থার অবস্থা এমন ভাবে পরিবর্তন হয় যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল কি হয়, প্রশমিত হয়। এই কথাটা কেন জানি মনে হচ্ছে পরিচিত পরিচিত কোনো বিজ্ঞানী, তাই না? এই কথাটা আসলে লা শাতিলিয়ান নীতি। এই কথাটাই হলো কি, লা শাতিলিয়ান নীতি। তো লা শাতিলিয়ান নীতিটা অনেকে মুখস্থ করে, এডমিশন টেস্টের জন্য এটা মুখস্থ করার কোনো ভ্যালু নাই, বুঝছো? এটা মুখস্থ করার কোনো ভ্যালু নাই। তাহলে এখান থেকে জানতে হবে লা শাতিলীয় নীতির প্রয়োগটা জানতে হবে। লা শাতিলীয় নীতির প্রয়োগটা জানতে হবে। এখন প্রয়োগটা যদি একটু খেয়াল করি, খেয়াল করো প্রয়োগটা। ধরো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপ উৎপাদী বিক্রিয়া না, একটা তাপহারী বিক্রিয়া। ধরো এ প্লাস তাপ, তারপরে বি উৎপন্ন হয়। এই যে বিক্রিয়কটা যখন তাপ শোষণ করে তখন কি উৎপন্ন হচ্ছে, উৎপাদ উৎপন্ন হচ্ছে, ঠিক না? বি উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হলো তাপহারী বিক্রিয়া। এই যে তাপহারী বিক্রিয়ায় খেয়াল করো তো, যত তাপ দিব উৎপাদের পরিমাণ তত বেশি হবে না? তার মানে কি, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। তাহলে তাপমাত্রা কমালে বাম দিকে সরে যাবে। তাহলে আমি যদি তাপহারী জানি, আমরা যদি তাপহারী জানি, তাহলে ঠিক তার উল্টাটা কি, তাপ উৎপাদী। নাকি এটাও লিখে দিতে হবে? এটাকে লিখে দিতে হবে? আশা করি দিতে হবে না, এটা তোমরা পারবা। এবার আসি আমরা লা শাতিলিয়ান নীতির তিনটা জিনিস নিয়ে আলোচনা করে, তাপমাত্রা, চাপ, আরেকটা কি, ঘনমাত্রা। আমরা তাপমাত্রা নিয়ে অলরেডি আলোচনা করে ফেললাম। এখন আসি চাপ। চাপ জিনিসটা খেয়াল করো, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2NH3। এখানে খেয়াল করো, এক অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে মিলে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে। এই যে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, এই ক্ষেত্রে খেয়াল করো, বাম পাশে দেখো, বাম পাশে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, আর ডান পাশে অ্যামোনিয়া হলো 2 মোল। তাহলে এই পাশে টোটাল 4 মোল, যেটা ডান পাশে গিয়ে 2 মোল হয়ে যাচ্ছে। এই যে এই বিক্রিয়াটাতে কিন্তু যত চাপ বাড়বো, যত চাপ দিব, তত হলো বিক্রিয়া ডান দিকে সরে যাবে, ডান দিকে সরে যাবে। এখন কথাটা মনে রাখবো হিসাবে একটা লাইন মনে রাখবা, যেদিকে মূল সংখ্যা কম চাপ দিলে বিক্রিয়া সেদিকে সরে যায়। যেদিকে মূল সংখ্যা কম চাপ দিলে বিক্রিয়া কি হবে, সেদিকে চলে যাবে। তাহলে খেয়াল করো, এই বিক্রিয়ায় মূল সংখ্যা কোন দিকে কম? ডান দিকে কম। যেহেতু মূল সংখ্যা ডান দিকে কম, চাপ দিলে কোন দিকে যাবে? বিক্রিয়া ডান দিকে সরে যাবে। চাপ দিলে বিক্রিয়া কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে মূল সংখ্যা যেদিকে কম, চাপ দিলে বিক্রিয়া সেদিকে সরে যায়। এখন এই ক্ষেত্রে বিক্রিয়ায়, যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ দিলে কোন দিকে যাবে? এই পাশে মূল সংখ্যা 1, এখানে হলো 2, বাম পাশেও 2, ডান পাশেও 2, মূল সংখ্যা সমান। তাহলে চাপ দিলে, তাহলে কি হবে? চাপ দিলে মূল সংখ্যার কোনো কি হবে না, মূল সংখ্যার যেহেতু পরিবর্তন নাই, চাপ দিলে ডানে বা বায়ে কোনো দিকে যাবে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। বুঝা গেছে? এবার আসি আমরা ঘনমাত্রা থেকে কখনো পরীক্ষায় আসে না। এক কথায় হলো বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে গেলে উৎপাদের দিকে যাবে, উৎপাদের ঘনমাত্রা বেড়ে গেলে বিক্রিয়কের দিকে যাবে। এটা থেকে কোনোদিন প্রশ্ন আসে না, আসবেও না আশা করি। আচ্ছা, এই যে সাম্য অবস্থায় যাওয়ার পরে, একটা বিক্রিয়া সাম্য অবস্থায় যাচ্ছে, আমরা একটা জিনিস নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, এটা একটু শেষ করি। সেটা হলো এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের একটা বিক্রিয়া দেখালাম না, এটা হলো হ্যাবার-বোস পদ্ধতি। এই হ্যাবার-বোস পদ্ধতিটা একটু আলোচনা করে ফেলি এক ফাঁকে। দেখো, নাইট্রোজেন এবং 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, ঠিক না?
তো এখানে এই নাইট্রোজেনটা কোত্থেকে আসে? এই নাইট্রোজেনটা আসে বায়ু থেকে। আমরা জানি বায়ুতে কত পার্সেন্ট? 78% হলো নাইট্রোজেন। বায়ু থেকে নাইট্রোজেন কালেক্ট করা হয় কোন পদ্ধতিতে? বায়ু থেকে নাইট্রোজেন কালেক্ট করা হয় আংশিক পাতন পদ্ধতিতে। আংশিক পাতন পদ্ধতিতে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 77 কেলভিন তাপমাত্রায় তোমার বায়ু থেকে নাইট্রোজেন কালেক্ট করা হয়। তাহলে বায়ু থেকে কোন পাতন পদ্ধতিতে? আংশিক পাতন পদ্ধতিতে -196 ডিগ্রি বা সেলসিয়াস বা 77 কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেন কালেক্ট করব, সাথে 3 গুণ হাইড্রোজেন প্রবেশ করাবো। প্রবেশ করানোর পরে অ্যামোনিয়া উৎপাদন দেখব। এখন অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা হলো ΔH এর মান -92 কিলোজুল। দেখো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় বেশি তাপও দেওয়া যাবে না, আবার কম তাপ দিলেও দেখা যায় উৎপাদন কিছুটা কম হয়। এই জন্য এমন একটা তাপমাত্রা বেছে নেওয়া হয় যাতে উৎপাদনও ভালো থাকে আবার বেশিও না। সেই তাপমাত্রাটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। অ্যামোনিয়া উৎপাদনের জন্য অত্যানুকূল তাপমাত্রা হলো 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। ফিক্সড বললে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, রেঞ্জে বললে 400 থেকে 500 অথবা 450 থেকে 550। এটা দেখবা এক এক বই এক একটা দেওয়া আছে, এই কাছাকাছি মান যেটা থাকবে সেটাই দিবা। ঠিক আছে? অত্যানুকূল তাপমাত্রার কথা তো বললাম, এবার দেখো চাপের কথা। চাপ হলো কি? দেখো যেহেতু মোল সংখ্যা ডান দিকে কমে যাচ্ছে, তাহলে চাপ যতই দিব ততই লাভ। তো কত চাপ? বলা হয় 200 অ্যাটমসফিয়ার চাপ হলো এনাফ। তাপমাত্রার অর্ধেক হলো চাপ। আর রেঞ্জে যদি বলে চাপের ক্ষেত্রে রেঞ্জে খেয়াল রাখবা 130 থেকে 300 অ্যাটমসফিয়ার চাপ। ঠিক আছে? এখন অত্যানুকূল চাপ হলো 200 অ্যাটমসফিয়ার, রেঞ্জে বললে 130 থেকে 300 অ্যাটমসফিয়ার, এটা খেয়াল রাখবা। এখন বলো এই ক্ষেত্রে এই যে অ্যামোনিয়া উৎপাদনের জন্য প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? প্রভাবক হিসেবে ইউজ করা হয় আয়রনের চূর্ণ। এখন প্রভাবক সহায়ক, এই আয়রন চূর্ণের প্রভাবক সহায়ক কি কি ইউজ করা হয়? প্রভাবক সহায়ক হিসেবে থাকে কি কি? মোলিবডেনাম, সাবাস। মোলিবডেনাম থাকে, অথবা অ্যালুমিনা থাকে, অথবা থাকে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনার মিশ্রণ। এগুলো হলো প্রভাবক সহায়ক হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। এখন এই প্রভাবক সহায়ক হিসেবে এই যে প্রভাবক সহায়ক ইউজ করার পরে অ্যামোনিয়ার উৎপাদন কত হয়? অ্যামোনিয়ার শিল্প উৎপাদন হয় 15 থেকে 25%। 15 থেকে 25%। কত পার্সেন্ট? 15 থেকে 25%। এখন 15 থেকে আমরা যদি এই যে তাপমাত্রা এবং চাপ এইসব প্রয়োগ না করে যদি আমরা বিদ্যুৎ স্ফুলঙ্গ ইউজ করি, এই জায়গায় যদি আমরা এইগুলা ইউজ না করে আমরা যদি সেখানে কি ইউজ করি? বিদ্যুতের স্ফুলিঙ্গ ইউজ করি, তাহলে উৎপাদনটা হবে, অ্যামোনিয়া উৎপাদন হবে মাত্র 7%। অ্যামোনিয়া উৎপাদন হবে মাত্র 7%। তাহলে খেয়াল করো অত্যানুকূল তাপমাত্রা এবং চাপে অ্যামোনিয়া উৎপাদন হবে কত? 15 থেকে 25%। আর যদি বিদ্যুৎ স্ফুলিঙ্গ ইউজ করি তাহলে উৎপাদন হবে কত পার্সেন্ট? 7%। এই অ্যামোনিয়া কালেকশনের সময় প্রচুর সতর্কতা বজায় রাখতে হয়। অ্যামোনিয়া কালেকশন করতে হয় -33 ডিগ্রি সেন্টিগ্রেড বা 240 কেলভিন তাপমাত্রায়। সাবাস মিথিলা, 240 কেলভিন তাপমাত্রায় কি করতে হয়? সংগ্রহ করতে হয় ঠান্ডা করে। তাহলে অ্যামোনিয়া সংগ্রহ করতে হয় কি করে? ঠান্ডা করে। কত তাপমাত্রায়? -33 ডিগ্রি সেন্টিগ্রেড বা 240 কেলভিন তাপমাত্রায় এটা সংগ্রহ করতে হয়। এবার আসি স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে কি উৎপাদন করা হয়? এরকম আরেকটা শিল্প উৎপাদন আছে, এটাও পড়ে ফেলি। স্পর্শ পদ্ধতিতে কি উৎপাদন করা হয়? সালফিউরিক অ্যাসিড। এই যে সালফিউরিক অ্যাসিড স্পর্শ পদ্ধতিতে উৎপাদন করা হয়, এখন খেয়াল করো এই সালফিউরিক অ্যাসিডকে কিন্তু কি বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। এটা কি জানো? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়, তাই না? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কাকে? সালফিউরিক অ্যাসিডকে। ভিট্রিয়লের অয়েল, ভিট্রিয়ল কি কি আছে? সাদা ভিট্রিয়ল আছে, তারপর হলো সবুজ ভিট্রিয়ল আছে, তারপর কি আছে? নীল ভিট্রিয়ল আছে, যেগুলোর ব্লু ভিট্রিয়ল বলা হয়। তো সাদা ভিট্রিয়ল হলো কি?
জিঙ্ক সালফেট আর হলো 7 অণু পানি। এই যে জিঙ্ক সালফেট, এই জিঙ্ক সালফেটটা আসছে সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া থেকে। এর জন্য বলা হয় এই যে ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল, ভিট্রিয়লের অয়েল বলা হয় কাকে? সালফিউরিক অ্যাসিডকে। এই যে জিঙ্ক সালফেট আসছে এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের আনুপাতিক মিশ্রণ থেকে আসছে। সবুজ ভিট্রিয়ল, আয়রন সালফেটের সাথে 7 অণু পানি থাকলে সেটাকে বলা হয় সবুজ ভিট্রিয়ল। কপার সালফেটের সাথে 5 অণু পানি থাকলে সেটাকে বলা হয় নীল ভিট্রিয়ল। ঠিক আছে, তাহলে 3টা ভিট্রিয়লের নাম মনে রাখবা তোমরা। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে প্রথমে কি হয় একটু খেয়াল করো। সালফারের সাথে সালফারকে অক্সিজেন দ্বারা দহন করতে হয়, দহন করলে উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। ডেলএইচ এর মানটা মনে রাখতে হবে মাস্ট, -297 কিলোজুল পার মোল। সালফার ডাইঅক্সাইডকে যদি অক্সিজেন দিয়ে দহন করা হয় তাহলে উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে ডেলএইচ এর মান হলো -99 কিলোজুল পার মোল। সালফার ট্রাইঅক্সাইডকে পানি দ্বারা যদি শোষণ করা হয় তাহলে উৎপন্ন হবে কি? সালফিউরিক অ্যাসিড। ডেলএইচ এর মান কত? -132 কিলোজুল পার মোল। এখন একটু খেয়াল করো, এই যে আমরা বিভিন্ন জিনিস বলতেছি এর মধ্যে 2 নাম্বার ধাপটা হলো স্পর্শ পদ্ধতির প্রধান ধাপ। তাহলে আমরা স্পর্শ পদ্ধতিতে প্রবক ইউজ করছিলাম না, প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এটা কোন জায়গায় ইউজ হবে? কোন জায়গায় ইউজ হবে? এটা হলো এই জায়গায় ইউজ হবে। মনে রাখবা, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের দ্বিতীয় ধাপে প্রবক ব্যবহৃত হয়। এই প্রবক ব্যবহার করতে হয় এবং এখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে, সালফার ডাইঅক্সাইডকে দহনের জন্য যে পরিমাণ সালফার ডাইঅক্সাইড নিব তার 3 গুণ বাতাস, তার 3 গুণ বাতাস মানে অক্সিজেন বিক্রিয়াস্থলে কি করতে হবে? প্রবেশ করাতে হবে। বিক্রিয়াস্থলে কি করতে হবে? প্রবেশ করাতে হবে 3 গুণ বাতাস। ক্লিয়ার কথাগুলা? এখন দেখো এখানে তুমি প্রচুর তাপ শক্তি দেখতেছো না? এই তাপ শক্তিগুলাকে পরবর্তীতে স্টিম হিসেবে ব্যবহৃত করা হয়, স্টিম হিসেবে ব্যবহৃত হয় এই তাপ শক্তিটা। আচ্ছা, এখন স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল তাপমাত্রাটা খেয়াল রাখবা কত? 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং অত্যানুকূল চাপটা খেয়াল রাখবো কত? 1.7 অ্যাটমসফিয়ার। স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল তাপমাত্রা এবং চাপ মনে রাখাটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসি আমরা এই যে তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক বলতে কিছু জিনিস পাওয়া যায়। এই সাম্য ধ্রুবকটা কোত্থেকে পাওয়া যায়? এই সাম্য ধ্রুবকটা পাওয়ার জন্য আমরা যে সূত্রটা, চাপটা হলো 1.7 অ্যাটমসফিয়ার, 1.7। আচ্ছা, এই যে আমরা সাম্য ধ্রুবকগুলা কোত্থেকে পাবো? সেটা হলো ভরক্রিয়া সূত্র থেকে পাবো। ভরক্রিয়া সূত্র সবাই জানো। ভরক্রিয়া সূত্র কি? বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক। একটা লাইন লিখে রাখো তাহলে হয়ে যাবে যে বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক। একদম সহজ কথা। আমি তোমাদেরকে কালকে না কয়েকদিন আগে না বললাম যে যত সংক্ষিপ্ত করতে পারবা তত লাভ। ভরক্রিয়া সূত্র হলো কি? ভরক্রিয়া সূত্র হলো বিক্রিয়ার হার সমানুপাতিক সক্রিয় ভর। যারাই নোট করো ছোট করে নোট করার ট্রাই করবা। যত ছোট করে নোট করবা রিভিশন দিতে তত ইজি হবে। বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর জিনিসটা কি কি? সক্রিয় ভর হলো সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ, এই দুইটা জিনিসকে কি করা হয়? নির্দেশ করা হয়। মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ। এখন আমরা যদি একটা বিক্রিয়াকে সাম্যাবস্থা হিসাব করি, ধরো এ প্লাস বি, সাম্যাবস্থায় দিলাম সি প্লাস ডি। তো এখানে বলা হয় যে সক্রিয় ভর বলতে দেখো, ধরো এই যে এ প্লাস বি এর ঘনমাত্রা, এ এবং বি এর ঘনমাত্রা, এই দুইটার উপর নির্ভর করবে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ। তাহলে পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ যদি আর ব্যাকওয়ার্ড হয় তাহলে পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ নির্ভর করবে উৎপাদের ঘনমাত্রার উপর।
এই যে মোলার ঘনমাত্রা, তাই না? মোলার ঘনমাত্রা থেকে আমরা হিসাব করতেছি, তাহলে আর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। তাহলে এখান থেকে যদি আমরা জানি সাম্য অবস্থায় কি জানি, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ কি সমান, এটা আমরা জানি না? এটা আমরা সবাই জানি। তাহলে সবাই যেহেতু জানি, এখানে একটু সমানুপাতিক ধ্রুবকগুলা তুলে দিলে কি হচ্ছে, আর ফরওয়ার্ড ইজ ইকুয়াল টু k1, আর ব্যাকওয়ার্ড ইজ ইকুয়াল টু k2। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, কি দাঁড়াচ্ছে, k1 a b ইজ ইকুয়াল টু k2 c d। তো এখন k1 বাই k2 যদি আমরা লিখি, k1 বাই k2, আর ডান পাশে হচ্ছে কি CD AB। এখন খেয়াল করো, উৎপাদটা উপরে আর বিক্রিয়কটা নিচে, উৎপাদটা উপরে বিক্রিয়কটা নিচে, আর এটা পুরা k1 বাই k2 যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, kc। কারণ কি, দেখো আমরা ঘনমাত্রা থেকে হিসাব করতেছি। তাহলে kc জিনিসটা কি, kc হলো ধ্রুবক, সাম্য ধ্রুবক। ঘনমাত্রা যখন হিসাবে নিই তখন আমরা যে সাম্য ধ্রুবকটা পাই সেটা হলো kc। এটাকে আমরা তাহলে kc ইজ ইকুয়াল টু, সূত্র কি পাইলাম, উৎপাদের ঘনমাত্রা, সিডি কিন্তু উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে kc ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, kc ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি উৎপাদের ঘনমাত্রা, আমরা এখানে চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা হলো ঘনমাত্রার চিহ্ন, ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখন আমরা জানি যে সাম্য অবস্থায় উৎপাদ 0 হতে পারবে না, সাম্য অবস্থায় বিক্রিয়ক 0 হতে পারবে না। এখন যদি উৎপাদ 0 হয় কোনো কারণে, তাহলে কি হবে, kc এর মান কি হবে, 0 বাই নিচে যে কোনো কিছু থাকুক, আনসার হয় কি ইনফিনিটি, ইনফিনিটি বললাম, সরি 0 আমি ইনফিনিটি বলেছি, এটা হবে 0 বাই যে কোনো কিছু কি 0। আর যদি হয়, খেয়াল করো, উৎপাদ হলো উপরে, বিক্রিয়ক হলো নিচে, এই বিক্রিয়কের মান যদি কোনো কারণে 0 হয় তাহলে কি হবে, ইনফিনিটি। এখন আমরা যেহেতু জানি যে 0 এটাও হতে পারবে না, এটাও 0 হতে পারবে না, দ্যাট মিনস কি দাঁড়ায়, kc এর মান কখনো 0 হতে পারবে না, kc এর মান কখনো কি হবে না, ইনফিনিটি হতে পারবে না। kc জিনিসটা কি, সাম্য ধ্রুবক। kc এর মতো আরেকটা যখন আমরা আংশিক চাপকে হিসাবে নিব তখন পাবো kp। তো একটা কথা খেয়াল রাখবা, kc বা kp কোনো সাম্য ধ্রুবকের মানই 0 বা অসীম হতে পারে না। এটা তোমরা প্রমাণেই দেখতেছো, যেহেতু কোনোটাই 0 হয় না, উৎপাদও 0 হয় না, বিক্রিয়কও 0 হয় না, দ্যাট মিনস kc বা kp এর মান কখনো 0 বা অসীম হতে পারে না। এই kp এবং kc এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি, kp is equal to kc RT del n। ঠিক আছে? তো এখানে ka, kb, kc, kp, kw, এই k জাতীয় যত কিছু আছে খেয়াল রাখবা, এগুলার কোনো কি নাই, একক নাই। যে বইয়ে দেখবা, যেখানে দেখবা, সহজে মনে রাখবা, এগুলার কি নাই, কোনো একক নাই। কেওয়ালা কিছু দেখলেই খেয়াল রাখবা এটার কোনো কি নাই, একক নাই। এখন একটা জিনিস, এই যে তাপমাত্রা বাড়লে সাম্য ধ্রুবকের কিরকম পরিবর্তন হয়, তুমি চিন্তা করো, ধরো একটা তাপহারী বিক্রিয়া, হ্যাঁ, একটু খেয়াল করো সবাই, এই জায়গাটা কিন্তু পরে বুঝতে গেলে একটু অসুবিধা হবে। তাপহারী বিক্রিয়ায় a প্লাস তাপ ইজ ইকুয়াল টু v। তো এই যে জিনিসটা, এটাতে যদি আমি তাপমাত্রা বাড়াই, কিসের পরিমাণ বেড়ে যাবে বলতো, কিসের উৎপাদন বেড়ে যাবে, উৎপাদের পরিমাণ কি বেড়ে যাবে না, এটাতে তাপমাত্রা বাড়াইলে উৎপাদটা বেড়ে যাবে। হ্যাঁ, উৎপাদটা যেহেতু বেড়ে যায়, খেয়াল করো, আমরা জানি কি kc ইজ ইকুয়াল টু কি জানি, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো এখানে কি দেখতেছো, উৎপাদের ঘনমাত্রা, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যায়। উৎপাদের সাথে kc এর সম্পর্ক কি, সাম্য ধ্রুবকের সম্পর্ক কি, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, সমানুপাতিক। দ্যাট মিনস সাম্য ধ্রুবকের মান কি হয়ে যাবে, বেড়ে যাবে। কোন বিক্রিয়ার ক্ষেত্রে,
তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবকের মানের কি পরিবর্তন হবে? কমে যাবে। সাবাস, তাহলে বোঝা গেছে জিনিসটা। এই লাইনগুলা পড়ার সময় দেখবা এগুলা মাথায় ঢুকে না, এই লাইনগুলাই হলো খেয়াল রাখবা। এগুলো মুখস্থ করে খুব একটা দূর যাওয়া যায় না, একটার সাথে একটা শিখলে দেখবা আরো 2-3টা লাইন ইজি হয়ে যায়। বুঝছো? আচ্ছা, এখন আসি আমরা পানির অটো আয়নীকরণ। পানির অটো আয়নীকরণ বা পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফলের ধারণা দিচ্ছেন কে? পানির আয়নিক গুণফলের ধারণা দিচ্ছেন দুইজন বিজ্ঞানী, প্রস্তাবক আর কি, কোলরাস এবং হ্যাডউইলার। কোলরাস এবং কি হ্যাডউইলার, এই দুইজন হলো প্রস্তাবক। তো এই যে পানির আয়নিক গুণফল, এই পানির আয়নিক গুণফল থেকে KW নামক একটা জিনিস পাওয়া যায়। KW জিনিসটা কি? H+ এবং OH- আয়নের গুণফল, তাই না? তো এখানে খেয়াল করে এই KW এর মানটা কিন্তু তাপমাত্রার সাথে সাথে পরিবর্তন হয়। KW এর মানটা কি হয়? তাপমাত্রার সাথে সাথে পরিবর্তন হয়। এখন এই তাপমাত্রা এবং KW এর মান খেয়াল রাখতে হবে। তাপমাত্রা এবং KW এর মান কি এবং পিএইচ কত একটু খেয়াল করো। তাপমাত্রা ভালো করে খেয়াল করো, তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাপমাত্রা যদি 30 হয়, 50 হয়, 100 হয়, এই তাপমাত্রায় প্রথমে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এই কক্ষ তাপমাত্রায় KW এর মান হলো 10⁻⁻14। 10⁻⁻14 আমরা 1 ধরলাম, 1 × 10⁻⁻14, আর শুধু 10⁻⁻14 কি সেম। তো এখানে খেয়াল করো 10⁻⁻14। পিএইচ কত বলতো? পিএইচ কত? পিএইচ হলো 7। আচ্ছা, ভেরি গুড, আমরা সেটা জানি। এখন দেখো 30 ডিগ্রিতে হলো KW এর মান দাঁড়ায় 1.47 × 10⁻⁻14, 50 তে দাঁড়াচ্ছে 5.47 × 10⁻⁻14, 100 ডিগ্রিতে দাঁড়াচ্ছে 8.7 × 10⁻⁻14। এই যে বিভিন্ন তাপমাত্রায় দেখো KW এর মান দাঁড়াচ্ছে বিভিন্ন মান, দেখতেছো জিনিসটা। আর 10 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখো 0.292, এটা 1 এর চেয়ে ছোট না? এটা 1 এর চেয়ে ছোট না? তাহলে তার মানে কি তাপমাত্রা কমলে KW এর মান কমে যায়। ঠিক আছে, এখন পিএইচ গুলা খেয়াল করো, 50 ডিগ্রি এবং 100 ডিগ্রি। হ্যাঁ, সমানুপাতিক সম্পর্ক, ভেরি গুড, এটা হলো সমানুপাতিক সম্পর্ক। KW এর সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। এই যে 3টা পিএইচ লিখছি, এই পিএইচ 3টা ভালো করে খেয়াল করবা। বিশেষ করে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW এর মান কত, পিএইচ এর মান কত, এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএইচ এর মান কত। একটা এমসিকিউ প্রায় সময় আসে, এটা হলো পরীক্ষাগারে প্রমাণ করে দেখছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির, 25 ডিগ্রিতে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা, বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত? সাবাস, সবাই পারে দেখি, 55.5 m। তোমরা কেমিস্ট্রি ক্লাসগুলো পুরাটা করার ট্রাই করবা, বাকিগুলোতে ফাঁকি ঝুঁকি করলেও, কারণ আমি বলি কেমিস্ট্রি ক্লাসটা নিজে বই পড়তে গেলে পুরা টায়ার্ড লাগে, বিশাল একটা বই। এই যে আমি পড়াচ্ছি, আমি কিন্তু পুরা বইয়ের সব টপিকসই টাচ করতেছি। ঠিক আছে, নিজে পড়তে যাও, নিজে পড়তে গেলে 2 ঘন্টায় না, 10 ঘন্টায়ও শেষ হবে না। আমি পড়াচ্ছি দেখে মনে হচ্ছে 2 ঘন্টায় মনে হয় শেষ হয়ে যাবে, এরকম না, এগুলো তোমরা ভালো করে জানো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোলার ঘনমাত্রা 55.5 m, 55.5। আচ্ছা, এবার আসি আমরা এই যে বিভিন্ন অ্যাসিডের ক্ষেত্রে বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে কে এর মান, দেখবা তোমাদের কাছে বই থাকলে একটু খোলো। আমার কাছে বই নাই, তোমাদের কারো কাছে বই থাকলে একটু দেখে বলবা কষ্ট করে যে
চারটা কত পৃষ্ঠায় একটু বলো, আমি একটু সবাই বলে দিই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কে এর মান, হাইড্রোজেন আয়োডাইড যেটা আছে এটার কে এর মান 400, তারিন লিখছে 474 পৃষ্ঠায় 474। দেখো তো সবাই 474 পেজে কিনা। আচ্ছা ঠিক আছে, পাইছো না? 474 পেজে দেওয়া আছে। এখানে হলো ক্লোরাস অ্যাসিড, হাইড্রোজেন সায়ানাইড, তারপর হলো মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলার কে এর মান দেওয়া আছে। তো কে এর মান এবং কতটুকু আয়নিত হয় এগুলো একটু লিখে রাখো। তো আমরা লিখি প্রথমে অ্যাসিডের নাম। পাইছো তোমরা? হ্যাঁ, অ্যাসিডের নাম দেখো, তারপর হলো কে এর মান দেওয়া আছে, আর হলো কত পার্সেন্ট আয়নিত হয় সেটা উল্লেখ আছে। পাইছো? এই চারটা পড়বা। এই চার্টের মধ্যে সবচেয়ে ভয়ানক দরকার যেটা সেটা হলো সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের কে এর মান কত? 10⁻3। এটা ভালো করে শিখবা। তারপরে আছে হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইডের কে এর মান হলো 10⁻10। তারপর ক্লোরাস অ্যাসিড, তারপর হলো হাইড্রোজেন সায়ানাইড, তারপর হলো ফর্মিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড, এগুলো একটু কে এর মানগুলো একটু শিখবা। এখন এই দুইটা ফর্মিক অ্যাসিড এবং এসিটিক অ্যাসিডের কে এর মান তোমরা অনেক আগে থেকে জানো, 1.8 ইন্টু 10⁻⁴। এটা হলো 1.8 ইন্টু 10⁻⁵। ঠিক আছে? এই এসিটিক অ্যাসিড মাত্র কত পার্সেন্ট আয়নিত হয়? 0.42% আয়নিত হয়। আর হাইড্রোজেন সায়ানাইডের কে এর মান হলো 6.2 ইন্টু 10⁻⁻10। তো এটার কত পার্সেন্ট আয়নিত হয়? 0.0025% আয়নিত হয়, অনেক কম। ক্লোরাস অ্যাসিড হলো 1.1 ইন্টু 10⁻⁻2। এটা কত পার্সেন্ট আয়নিত হয়? মাত্র 10% আয়নিত হয়। এই আয়নিত হওয়ার পরিমাণ তিনটা শিখা লাগবে, আর কে এর মানগুলা শিখবা। ঠিক আছে? তোমাদের বইয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কে এর মানটা কত দিছে একটু দেখে নাও। 2 ইন্টু 10⁶ নাকি 2 ইন্টু 10⁷? কোনটা দিছে একটু দেখো তো। 2.5 ইন্টু 10⁷ দিছে, তাই না? আচ্ছা, ওটাই শিখো তাহলে। 2 যেটা তোমাদের বই দিছে সেটাই শিখো। 2.5 ইন্টু 10⁷ এটাই দিছে, তাই না? এটা একটু তাহলে শিখো। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা তাহলে দেখো এটা গেল। এটার পরে এবার আসি আমরা অ্যাসিড। এই যে বিভিন্ন ধরনের অ্যাসিড যে বলি না, অ্যাসিডের শক্তিমাত্রা যখন আমরা তুলনা করতে চাই, শাকিল, হ্যাঁ, এটা এটা হলো বইয়ে, শাকিল এটা বইয়ে ভুল দেওয়া আছে। ঠিক আছে? এটা পটাশিয়াম হাইড্রোক্সাইডই পর, আপাতত কিছু করার নাই। অ্যাসিডের শক্তিমাত্রা খেয়াল করো। অ্যাসিডের শক্তিমাত্রার নির্ভরশীলতা কি কি জিনিসের উপর নির্ভর করে আর কি অ্যাসিডের শক্তি? প্রথমে হলো কে এর উপর নির্ভর করে। কে হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তারপর হলো ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভর করে। আমি উদাহরণ দিয়ে বুঝাবো। কিসের ঋণাত্মক আয়ন? সেটা হলো হাইড্রা অ্যাসিড। ভালো করে খেয়াল করো, কোন অ্যাসিড? হাইড্রা অ্যাসিড। এখন হাইড্রা অ্যাসিড কারা তারাও দেখাবো। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর হলো তোমার নির্ভর করে। আরেকটা হলো দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে অ্যাসিডের শক্তি। তো আমি একটা একটা করে ব্যাখ্যা করে যাই। প্রথমে দেখো কে এর মান। একটা জিনিস খেয়াল রাখবা, যে অ্যাসিডের কে এর মান বেশি সে অ্যাসিড কি? শক্তিশালী। যেমন আমি একটু আগে তোমাদেরকে ফর্মিক অ্যাসিড এবং কি পড়াইলাম? অ্যাসিটিক অ্যাসিড পড়াইছি না? দেখো তো এই দুইটার মধ্যে একটার কে এর মান হলো 1.8 ইন্টু 10⁻⁴, একটার মান হলো 1.8 ইন্টু 10⁻⁵। এখানের মধ্যে বড় কোনটা? দেখি বলো তো, প্রথমটা না দ্বিতীয়টা বড়? কোনটা বড়? ফর্মিক অ্যাসিডেরটা বড়। তার মানে দেখো, -4 হলেও
এটাই কিন্তু বড়, যদিও -4 উপরে মাইনাস পাওয়ার যত কম হবে তত শক্তিশালী। তাহলে ফর্মিক অ্যাসিডটা হলো অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে কি, ফর্মিক অ্যাসিড শক্তিশালী। ফর্মিক অ্যাসিড কার চেয়ে শক্তিশালী বেশি, অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী। এবার আসি আমরা হাইড্রোসিডের ঋণাত্মক আয়ন, হাইড্রোসিড যে ঋণাত্মক আয়ন আছে না তার আকার। এর মানে কি, ধরো হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন ক্লোরাইড, এই তিনটার মধ্যে কোনটার আকার সবচেয়ে বড় দেখো তো। এখানের আকার যদি আমরা ঋণাত্মক, দেখো হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের মধ্যে এই যে হাইড্রোসিড, এগুলো কিন্তু হাইড্রোজেনের অ্যাসিড, দেখো হাইড্রোসিড, তাহলে যেহেতু আয়োডিনের আকার বড় তাহলে এটা বেশি শক্তিশালী হবে, ব্রোমাইডের আকার তার চেয়ে ছোট। তো এখানে খেয়াল করো, তাহলে বুঝছো তো হাইড্রোসিডে যে ঋণাত্মক অংশ সেটার আকার যত বড় হবে সে অ্যাসিড তত শক্তিশালী হবে। তাহলে হাইড্রোসিডে ঋণাত্মক আয়ন, আমরা জানি আয়োডিন, এই যে আয়োডিন, ব্রোমিন, এগুলা কিন্তু ঋণাত্মক আয়ন তৈরি করে। তোমরা অনেকে আসো কেমিস্ট্রির কও বুঝো না, আবার অনেকে বেশি বুঝো, তো এই জন্যই ভেঙে ভেঙে পড়ানো, আর কিছুই না। এখন দেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কাদের ক্ষেত্রে, অক্সো অ্যাসিড ক্ষেত্রে। অক্সো অ্যাসিড মানে অক্সিজেন আছে এরকম, দেখো HClO4, তারপর হলো H2SO4, সালফিউরিক অ্যাসিড, এই দুটাই হলো অক্সো অ্যাসিড। এখন কেন্দ্রীয় পরমাণু কোনটা, এখানে কেন্দ্রীয় পরমাণু হলো ক্লোরিন, এখানে কেন্দ্রীয় পরমাণু হলো সালফার। তাহলে ক্লোরিনের জারণ মান বের করলে, ক্লোরিনের জারণ মান বের করলে, জারণ মান বের করা আমি শিখাইছি, পারার কথা। জারণ মান বের করলে এখানে আসবে +7। যারা জারণ মান বের করতে পারতেছো না তারা হলো আগের থার্ড চ্যাপ্টারটা একটু, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারটা একটু রিভাইজ দিবা। এটা হলো +6। তাহলে দেখো তো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কার বেশি, এটার বেশি। তাহলে HClO4 H2SO4 এর চেয়ে কি অধিক শক্তিশালী। আবার H2SO4 এর সাথে তুমি দেখো নাইট্রিক অ্যাসিডের তুলনা করো, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের তুলনা করো, এখানে তো সালফারের জারণ মান কত +6, এখানে নাইট্রোজেনের জারণ মান কত 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে কত 5। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড হলো নাইট্রিক অ্যাসিডের চেয়ে শক্তিশালী। তাহলে ক্রমটা কি দাঁড়াচ্ছে, ক্রমটা দাঁড়াচ্ছে HClO4 সবচেয়ে শক্তিশালী, দেন সালফিউরিক অ্যাসিড, দেন নাইট্রিক অ্যাসিড। এখন যদি এমন হয়, যদি এমন হয় যে জারণ মান যদি সমান হয়ে যায়, জারণ মান যদি সমান হয়ে যায় তখন আকারের দিকে খেয়াল করতে হবে। কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে সেই অ্যাসিড তত শক্তিশালী হবে। তো এখন দেখে আসি আমরা, যেমন নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, একটু খেয়াল করো, নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড দুইটারই জারণ মান হলো +5। তাহলে কেমনে বুঝবো কোনটা শক্তিশালী। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7, ফসফরাসের হলো 15। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যাকে যদি আমরা সাজাই তাহলে কত 2 আর 5, আর এখানে 2, 8, তারপরে কত 5। এটাতে তিনটা কি আছে, তিনটা কি আছে তোমার, তিনটা কক্ষপথ আছে। দ্যাট মিনস ফসফরাসের আকার বড় কার চেয়ে, নাইট্রোজেনের চেয়ে। তো বলছিলাম আকার ছোট যেটা হবে সেটা শক্তিশালী, এখানে আকার ছোট হবে কোনটা, নাইট্রোজেনটা। দ্যাট মিনস তোমার নাইট্রিক অ্যাসিডটা ফসফরিক অ্যাসিডের চেয়ে অধিক শক্তিশালী। বুঝা গেছে জিনিসটা। যদি জারণ মান সমান হয় পারমাণবিক সংখ্যা থেকে হিসাব করব যে কোনটা কত নাম্বার পর্যায়ে এবং কোনটাতে কক্ষপথ বেশি, এগুলা হিসাব করে আমরা কি বের করব যে কোনটার আকার ছোট। বুঝা গেছে জিনিসটা। আরেকটা হলো দেখো H2SO3 এবং H2SeO3। তো আমরা জানি গ্রুপ 16 কে কি বলা হয় বলতো, গ্রুপ 16 কে কি ধরনের গ্রুপ বলা হয়, চ্যালকোজেন। কি বলা হয়, চ্যালকোজেন। সাবাস। চ্যালকোজেন মৌলগুলা কি কি, অক্সিজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এগুলা না। তো এর মধ্যে দেখো সালফারের পরে কিন্তু সেলেনিয়াম। তাহলে বলতো এখানে কোনটা তোমার আকারের ছোট, যেহেতু সালফার উপরে, সালফারের আকার ছোট। তো এখানে দেখো এটা জারণ মান কত, এখানে জারণ মান হলো 4 দুগুণে 8, এখানে জারণ মান +6, এটাতেও জারণ মান কত
সরি এখানে আমি ভুল লিখছি, এটা হলো তোমার 3 হবে। জারণ মান কত হচ্ছে, এটা জারণ মান হচ্ছে প্লাস 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে 4, এখানেও 4, তো +4। এই দুইটা যদি জারণ মান কি সমান, তাহলে এখানে বলতো আকার ছোট কার, আকার ছোট কার সালফারের। সালফারের যেহেতু আকার ছোট, তাহলে এটা হবে অধিক শক্তিশালী। বুঝা গেছে? এবার আসি আমরা ক্ষারকের নির্ভরশীলতা। ক্ষারকের নির্ভরশীলতা কয়টা বিষয়ের উপর নির্ভর করে? ক্ষারকের নির্ভরশীলতা কয়টা বিষয়ের উপর নির্ভর করে? ক্ষারকের নির্ভরশীলতা 3টা বিষয়ের উপর নির্ভর করে, মানে ক্ষারকের শক্তি আর কি। তো ক্ষারকের শক্তিগুলা কি কি, শুধু পয়েন্টগুলা ভালো করে খেয়াল করো। ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইডের উপর নির্ভর করে। তারপর হলো বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক তো জানো কি, কেবি, কেবি এর উপর ডিপেন্ড করে। আর ইলেকট্রন প্রদানের ক্ষমতা, ইলেকট্রন প্রদানের ক্ষমতা যত বেশি হবে, নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা যত বেশি হবে, ক্ষারক তত বেশি কি হবে, শক্তিশালী হবে। তো তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, সেটা হলো বই থেকে কেবিএর মানটা, বিভিন্ন ক্ষারকের কেবিএর মানগুলো একটু দেখে নিবা। পারবা না? সেম নাসিম, সেম, কোনো তেমন কিছুই পার্থক্য নাই। এগুলা নিয়ে আলাদা করে পেঁচানোর দরকার নাই, ঠিক আছে? এখন এগুলা নিয়ে পেঁচানোর সুযোগ নেই। আচ্ছা, পিএইচ স্কেল বলো তো, পিএইচ স্কেল কে আবিষ্কার করছে? আমরা আর 20 মিনিট ক্লাস নিলে শেষ হয়ে যাবে আশা করি। 20 মিনিট একটু ধৈর্য ধরো। পিএইচ স্কেল কে আবিষ্কার করছেন? পিএইচ স্কেল আবিষ্কার করছেন সোরেনসেন। একটু ধৈর্য ধরে 20 মিনিট থাকো। দেখো অলরেডি 30-40 জন হলো টায়ার্ড হয়ে গেছে, তো তোমরা একটু ধৈর্য ধরে থাকো। পিএইচ স্কেল আবিষ্কার করছেন সোরেনসেন কত সালে? 1909 সালে। এই যে পিএইচ স্কেল, পিএইচ এর স্কেলের সীমারেখা কত? 0 থেকে 14 পর্যন্ত, 0 to 14 পর্যন্ত। এই যে পিএইচ স্কেল খেয়াল করবা, এই পিএইচ গুলা কিন্তু আমাদের রক্তের যে পিএইচ, হ্যাঁ আমাদের রক্তের পিএইচ কত বলতো? আমাদের রক্তের পিএইচ কত? 7.4। এটা কিন্তু প্রায় সময় কিন্তু ফিক্সড থাকে, এটা প্রায় সময় কি থাকে, ফিক্সড থাকে। এরকম যদি কোনো দ্রবণের পিএইচ, অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও কোনো দ্রবণের পিএইচ প্রায় কি থাকে, ফিক্সড থাকে, সেই ধরনের দ্রবণকে বলা হয় কি দ্রবণ? বাফার দ্রবণ। সেই ধরনের দ্রবণকে কি বলতে হবে? বাফার দ্রবণ। তো এখন দেখো রক্ত তাহলে একটা কি ধরনের দ্রবণ বলতো? রক্ত একটা বাফার দ্রবণ। বাফার দ্রবণ সবাই শুনছো, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করলেও পিএইচ এর কি হয় না, পরিবর্তন হয় না, তাদেরকে বলা হয় বাফার দ্রবণ। তাহলে রক্ত একটা বাফার। রক্তের পিএইচ, রক্তের পিএইচ কত এর মধ্যে পরিবর্তিত হয়? 7 to 7.8 এর মধ্যে পরিবর্তিত হয়। একটু খেয়াল করি আমরা কিভাবে পরিবর্তিত হয়। দেখো রক্তের পিএইচ হলো 7.4 ধরলাম, বলা হয় +-0.5 পর্যন্ত, +-0.5 হলে, 5 এর বেশি পরিবর্তন হলে জীবন সংকটাপন্ন হয়ে যায়। তার মানে কি 7.4 এর সাথে 0.5 যদি অ্যাড করি হয়ে যায় 7.9। 7.4 থেকে 0.5 যদি মাইনাস করি তাহলে দাঁড়ায় 6.9। এখন পিএইচ যদি 6.9, পিএইচ যদি কত, 6.9 বা তার কম হয়ে যায়, পিএইচ যদি 6.9 বা তার কম হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় অ্যাসিডোসিস। তখন সেটাকে বলা হয় কি? অ্যাসিডোসিস। আর পিএইচ যদি 7.9 এর চেয়ে বেশি হয়ে যায়, পিএইচ যদি 7.9 বা 7.9 এর চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অ্যালকালোসিস। তাহলে আমি যদি এখন লিখি রক্তের পিএইচ 6.8, সেই রক্ত কি ধরনের রক্ত? অ্যাসিডিক রক্ত নাকি অ্যালকালি রক্ত? 6.8 অবশ্যই 6.9 এর কম, তাহলে এটা অ্যাসিডিক। 6.8 যেটা সেটা হলো অ্যাসিডিক। বুঝা গেছে জিনিসটা?
রক্ত কতক্ষণ পর্যন্ত রক্ত কতটুকু পরিবর্তন পর্যন্ত অক্সিজেন পরিবহন করতে পারে? দেখো একটা মান, দেখো আমরা পিএইচ এর যখন পরিসর পড়ি, রক্তের পরিসর, তখন এভাবে পড়ি না, 7.35 থেকে 7.45। তাহলে খেয়াল করতো রেঞ্জটা থেকে মাইনাস করি তো 7.45 থেকে 7.35 যদি মাইনাস করি তাহলে কত থাকে? 0.10 বা 0.1। তাহলে মনে রাখবা রক্ত অক্সিজেন পরিবহন করতে পারে 0.1 রেঞ্জ পর্যন্ত। 0.1 পরিবর্তন সীমার মধ্যে রক্ত অক্সিজেন পরিবহন করতে পারে। পিএইচ কত পরিবর্তন পরিসরের মধ্যে? 0.1 পরিবর্তন পরিসরের মধ্যে কি করতে পারে? অক্সিজেন পরিবহন করতে পারে। বুঝে গেছে কথাটা? তাহলে পিএইচ কত এর বেশি হলে জীবন সংকটাপন্ন হবে? তোমরা যদি টায়ার্ড হয়ে যাও তাহলে কেমন হবে? বললাম 20টা মিনিট ধৈর্য ধরতে, 20 মিনিট ধৈর্য ধরার ক্ষমতা নাই? তাহলে এতক্ষণ এই যে তোমাদের শুরুতে যে বললাম যে ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে, তাহলে কেমনে হবে তোমাদের দিয়ে? ইস, তোদেরকে আমি সামনে পাইতাম না, সারাদিন বসে রাখতাম, তারপরে হইতো শিক্ষা। আচ্ছা, এবার দেখো কিছু বাফারের নাম লিখো এবং পিকে এর মান লিখো। দেখো বাইকার্বনেট বাফারের পিকে এর মান কত? বাইকার্বনেট বাফারের পিকে এর মান কত? 6.1। দেখো আমাদের দেহের বাফার গুলা লিখে ফেলো, 3 ধরনের বাফার থাকে এবং তার পিকে এর মানগুলা। প্রোটিন দেখো, তাহলে মানব দেহে 3 ধরনের বাফার থাকে, একটা হলো বাইকার্বনেট বাফার, একটা হলো ফসফেট বাফার, আর একটা হলো প্রোটিন বাফার। এই 3টা বাফারের পিকে এর মান মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো প্রথমে দেখো বাইকার্বনেট বাফার। এই বাইকার্বনেট বাফারের মূল উৎসটা হলো কার্বন ডাইঅক্সাইড। মূল উৎস কি? কার্বন ডাইঅক্সাইড। তো জেনে আসি আমরা এই কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত থাকে। কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। এবং কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা গুণফল কত থাকে? এত ইনফরমেশন কিন্তু শুনে শুনে মনে রাখতে হবে। 0.03। এখন দ্রাব্যতা গুণফলটা কিভাবে মনে রাখবা? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত? 0.03%। তো খেয়াল রাখবা যে তার দ্রাব্যতা গুণফল হলো তার পরিমাণেরই সমান। আর বাইকার্বনেট, এই বাইকার্বনেট হলো এই যে কি পরিমাণ বাইকার্বনেট রক্তে থাকে যেটা বাফার হিসেবে কাজ করে, সেটা হলো 24 মিলিমোল পার লিটার। তাহলে বাইকার্বনেটের ঘনমাত্রা কত থাকে? 24 মিলিমোল পার লিটার। এবার আসি আমরা প্রোটিন বাফার। প্রোটিন বাফারে একটু খেয়াল করো, প্রোটিন বাফার বলতে আসলে রক্তের কোন জিনিসটা প্রোটিন হিসেবে কাজ করে সেটা হলো হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিনের গ্লোবিন অংশে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে যেটার নাম হলো হিস্টিডিন। এই হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডটা 35% প্রোটিন বাফারের কতটুকু নিয়ন্ত্রণ করে? 35% নিয়ন্ত্রণ করে এই হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে রক্তের 3টা বাফার কি কি? বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার আর প্রোটিন বাফার। ফসফেট বাফার থেকে তেমন কিছু জানতে হবে না, শুধু এই বাফার 3টার নাম মনে রাখো। এবার আসি আমরা কিছু বিক্রিয়া এবং তার এককগুলা লিখে রাখতে হবে। যেমন শূন্যক্রম বিক্রিয়া। শূন্যক্রম বিক্রিয়ার একক হলো মোল পার লিটার পার সেকেন্ড। এটার আমরা এভাবে লিখতে পারি, বড় হাতের M 35%। আলিশা, তাহলে দেখো এখানে হলো M S ইনভার্স 1, ঠিক আছে? এভাবে লিখতে পারি। শূন্যক্রম বিক্রিয়ার একক লিখলাম, ঠিক আছে? দুইভাবে লিখতে পারি। যেটা প্রথম ক্রম বিক্রিয়ার একক কি? শুধু পার সেকেন্ড। তাহলে কি গেল গা? কি দিয়ে ভাগ করলাম? শূন্যক্রম বিক্রিয়া ছিল
এম দিয়ে ভাগ করছি, তাহলে কি চলে আসছে? পার সেকেন্ড। দ্বিতীয় ক্রমবিক্রিয়ার একক বের করার উপায় হলো পার সেকেন্ডকে এবার আবার এম দিয়ে ভাগ করো, তাহলে কি আসতেছে? পার এম পার সেকেন্ড। এবার তৃতীয় ক্রমবিক্রিয়ার একক বের করো, তাহলে আরো সহজ। পার এম পার সেকেন্ডকে আবার এম দিয়ে ভাগ করো, তাহলে এম ইনভার্স টু পার সেকেন্ড। তাহলে এটা মনে রাখা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না, পারবা। একটার আরেকটা দিয়ে ভাগ করলে আস্তে আস্তে আসতে থাকবে আনসার গুলা। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে কি বলা হয়? লবণ ও পানি উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ায় তাপটা ধ্রুবক থাকে, সেই তাপটা ধ্রুব তাপটার মান কত থাকে? প্রশমন তাপটার মান কত থাকে? -57.34 কিলোজুল পার মোল, -57.34 কিলোজুল পার মোল। এখন আসি আমরা হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটা আমি এখন লিখে দিব, সেই তিনটার মানগুলো একটু ভালো করে খেয়াল করবো। -68.6 কিলোজুল পার মোল, এই তিনটা মুখস্থ রাখতে হবে, একদম অ্যাকুরেট মুখস্থ রাখতে হবে, কোনো ইয়া করা যাবে না। এই তিনটা ডেলএইচ এর মান, ডেলএইচ এর মান ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? CH3COOH, হ্যাঁ এগুলা ব্যতিক্রম, ব্যতিক্রম গুলা হলো এই তিনটা ব্যতিক্রম, এই ব্যতিক্রম গুলা মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? 50.2 কিলোজুল পার মোল, এই তিনটা ব্যতিক্রম, তিনটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এছাড়াও একটা চার্ট আছে দেখবা, যেমন সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেলএইচ এর মান হলো -57.44 কিলোজুল পার মোল, নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেলএইচ এর মান -57.35 কিলোজুল পার মোল, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ডেলএইচ এর মান -57.43 কিলোজুল পার মোল। একটা চার্ট আছে, চার্টটা পাইছো? সেই চার্টটা একটু দাগায় রাখো ব্যতিক্রম গুলার পাশে। কত? 516 পেজ, তোমরা একটু আমাকে সাহায্য করো, ঠিক আছে? 516 পেজে নাকি আছে, এটা একটু দেখে নাও। -50.2 আর 50.4 সমস্যা নাই, এটা দুই বইয়ে দুইটা আছে, এটা আমি এর আগে বলছি। কোন বইয়ে 50.18, কোন বইয়ে 50.2, কোন বইয়ে 50.4, এটা অসুবিধা হবে না। 50টা খেয়াল রাখবা, 50 ওটা খেয়াল রাখলেই হলো। আচ্ছা, এইগুলো একটু লিখে ফেলো, আমি এখন লিখাই দিব এগুলা। দেখো, এই যে পানি যেটা, সেটার গলন তাপ কত বলতে পারবা কেউ? এটা তো বরফ, হ্যাঁ, বরফের গলন তাপ কত? বরফের গলন তাপ ডেলএইচ সমান +6 কিলোজুল পার মোল, +6 কিলোজুল পার মোল। তাহলে বরফ গলার সময় শক্তি শোষণ করে, এটা কিন্তু তাপহারী বিক্রিয়া। তাহলে চিন্তা করো বরফের, তাহলে এটা হলো কি? গলন তাপ। এবার আসি আমরা পানির বাষ্পীকরণ তাপ। পানিকে আমরা কি বানাবো? বাষ্প বানাবো। পানিকে বাষ্পীকরণ তাপ ডেলএইচ এর মান কত? +44 কিলোজুল পার মোল, +44। কারণ চিন্তা করো, তুমি পানিকে বাষ্প করার জন্য কি দাও? তাপ দাও না? তার মানে কি? এটা তাপহারী বিক্রিয়া। ঊর্ধ্বপাতন তাপ, ঊর্ধ্বপাতন তাপগুলো একটু লিখো। গ্রাফাইট, গ্রাফাইট থেকে কার্বনের গ্যাসীয় উপাদান তৈরি করতে ডেলএইচ কতটুকু লাগে? 717 কিলোজুল পার মোল, ঠিক আছে? আচ্ছা, আর পটাশিয়াম সলিড থেকে পটাশিয়াম গ্যাস বানাইতে ডেলএইচ কতটুকু লাগে? ডেলএইচ লাগে 90 কিলোজুল পার মোল, মনে থাকবে? দ্রবণ তাপে কত মোল দ্রাবক ব্যবহৃত হয় বলতো? দ্রবণ তাপ হিসাব করার সময় কত মোল দ্রাবক ইউজ করা হয় বা হিসাব করা হয়? দ্রবণ তাপ হিসাব করার সময় ব্যবহৃত দ্রাবক হলো 200 থেকে 450 মোল। এই লাইনটা ভালো করে খেয়াল রাখবা। দ্রবণ তাপে ব্যবহৃত দ্রাবক কত? 200 থেকে 450 মোল।
আচ্ছা, তাপ রাসায়নিক দুইটা সূত্র আছে তাই না? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তাপ রাসায়নিক সূত্র কয়টা আছে বলতো? দুইটা তাপ রাসায়নিক সূত্র আছে। এই তাপ রাসায়নিক সূত্রগুলা কি কি? একটা হলো ল্যাভোইসিয়ের ল্যাপ্লাসের সূত্র, একটা হলো ল্যাভোইসিয়ের ল্যাপ্লাসের সূত্র, আরেকটা হলো হ্যাসের সূত্র। এই দুইটা সূত্র আছে। তো ল্যাভোইসিয়ের ল্যাপ্লাসের সূত্রটা এবং হ্যাসের সূত্রটা কোনটা কত সালে দিছে একটু খেয়াল রাখবা। আর ডেফিনেশন তোমরা নিশ্চয়ই জানো, বিশেষ করে হ্যাসের সূত্রের ডেফিনেশন আর ল্যাভোইসিয়ের ল্যাপ্লাসের সূত্রের ডেফিনেশন, এই দুইটা তোমরা সবাই জানো। এটা হলো কি, এ থেকে বি উৎপন্ন হওয়ার সময় ডেল এইচ যা লাগবে, বি থেকে এ উৎপন্ন হওয়ার সময় ডেল এইচ সমপরিমাণ লাগবে, শুধু চিহ্নটা ব্যতিক্রম। দেখুন এখানে মাইনাস বসাই দিলাম। এটা হলো ল্যাভোইসিয়ের ল্যাপ্লাসের সূত্র। আর হ্যাসের সূত্র কি? বিক্রিয়া যত ধাপে হোক না কেন, বিক্রিয়া যত ধাপে হোক না কেন, H1 প্লাস H2 আর হলো H, এই যে এ পয়েন্ট থেকে সি পয়েন্টে যাওয়ার জন্য, যদি সে এ থেকে বি তে যাওয়ার জন্য সে হলো এ সি হয়ে যেতে পারে অথবা সরাসরি এ বি হয়ে যেতে পারে। অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সি প্লাস বিসি। তো এ বি এর মান কত? এ বি এর মান হলো এইচ, এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? H1 প্লাস H2। অর্থাৎ দুইটা তাপ, দুইটা, এই যে বিক্রিয়া যত ধাপে হোক না কেন তার এনথালপি, মোট এনথালপির পরিবর্তন সবসময় সমান হবে। এটাই হলো হ্যাসের সূত্র। ডেফিনেশন তো আর পরীক্ষায় আসে না, জাস্ট বলার জন্য বলা আর কি। তো এই হ্যাসের সূত্রের প্রয়োগ কোথায় কোথায় করা হয়? হ্যাসের সূত্রের প্রয়োগ করা হয় বিক্রিয়ার তাপ নির্ণয়ের জন্য, বিক্রিয়া তাপ নির্ণয়ের জন্য, এবং হলো ধীরগতির বিক্রিয়া যেগুলো আছে সেগুলার তাপ পরিবর্তন নির্ণয়ের জন্য, ধীরগতি বিক্রিয়ার তাপের পরিবর্তন নির্ণয়ের জন্য। ধীরগতি বিক্রিয়ার কি নির্ণয়ের জন্য? তাপ পরিবর্তন নির্ণয়ের জন্য হ্যাসের সূত্র কি করা হয়? ব্যবহার করা হয়। আচ্ছা, লেবুতে কোন অ্যাসিড থাকে বলতো? লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। সাবাস, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? সাবাস জোহারা, তকির, আমি তারই আনসার দেখতেছি। ঠিক আছে, আঙ্গুরে কি কোন অ্যাসিড থাকে? আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? মেলিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? মেলিক অ্যাসিড। কমলায় কোন অ্যাসিড থাকে? কমলায় থাকে স্করবিক অ্যাসিড। কমলায় থাকে কি? স্করবিক অ্যাসিড। পিঁপড়ার মধ্যে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার মধ্যে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। সাবাস, সবাই দেখি পারো। ভিনেগার, ভিনেগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড। টক দইয়ে কোন অ্যাসিড থাকে? টক দইয়ে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডকে কি বলা হয় জানো? এই ল্যাকটিক অ্যাসিডকে বলা হয়, ল্যাকটিক অ্যাসিডকে কি বলা হয়? ল্যাকটিক অ্যাসিডকে বলা হয় পেশির ক্লান্তি। ল্যাকটিক অ্যাসিডকে কি বলা হয়? পেশির ক্লান্তি। আচ্ছা, পেয়ারার মধ্যে কোন অ্যাসিড থাকে বলতো? পেয়ারার মধ্যে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। পেয়ারার মধ্যে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। এখন কিছু পিএইচ লিখাই দিব, মনে রাখবা পরীক্ষায় এখন যেটা পড়াবো সেটা থেকে হলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পুরা চ্যাপ্টার থেকে এই অংশটাই হলো সবচেয়ে জরুরি। ঠিক আছে, এই জন্য সবাই লাস্ট পর্যন্ত থাকতে বলছি। দেখো, কৃষিকাজ, কৃষিকাজের জন্য উপযুক্ত পিএইচ কত? 3 থেকে 9.5। কৃষিকাজ এক জিনিস। এবার দেখো, চাষাবাদের জন্য, চাষাবাদের জন্য
মাটির, খেয়াল করো, মাটির উপযুক্ত পিএইচ কত? কৃষিকাজের পিএইচ হলো, কৃষিকাজের জন্য পিএইচ আসলে 3 থেকে 9.5। যদি বলে চাষাবাদের জন্য মাটির উপযুক্ত পিএইচ কত, চাষাবাদের জন্য মাটির উপযুক্ত পিএইচ হলো 7 থেকে 8। অণুজীব, অণুজীব যত বেশি হবে তত হলো তোমার উৎপাদন ভালো হবে, ঠিক আছে? অণুজীব বৃদ্ধি, অণুজীব বৃদ্ধির জন্য উপযুক্ত পিএইচ কত? 6.6 থেকে 7.3। অণুজীবগুলা মাটিতে কি কি মৌল সরবরাহ করে বলতো? অণুজীবগুলা মাটিতে হলো নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস, ফসফরাস কি করে? সরবরাহ করে, ঠিক আছে? নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস হলো অণুজীব, হলো মাটিতে কি কি সরবরাহ করে? নাইট্রোজেন, সালফার এবং কি? ফসফরাস। আচ্ছা, এবার আসি আমরা জীবতাত্ত্বিক পিএইচ কত। হ্যাঁ, নাসিফ দিয়ে মনে রাখতে পারো। জীবতাত্ত্বিক পিএইচ কত? জীবতাত্ত্বিক পিএইচ হলো 6.9 থেকে 7.4। দেখি কেউ একজন বলো তো বায়োলজিক্যাল পিএইচ কত? বায়োলজিক্যাল পিএইচ কত? সেম, এটা সেম, জীবতাত্ত্বিক পিএইচ হলো বায়োলজিক্যাল পিএইচ। আচ্ছা, শিশুর ত্বকের পিএইচ কত? যেগুলা বেবি পাউডারে ইউজ করা হয়, শিশুর ত্বকের পিএইচ কত? শিশুর ত্বকের পিএইচ হলো 7। কিন্তু 2 থেকে 1 মাস বয়সী যদি শিশু হয়, 2 থেকে 1 মাস বয়সী শিশু, 2 থেকে 1 মাস বয়সী শিশুর ক্ষেত্রে ত্বকের পিএইচ হলো কত? 6.5 থেকে 5.5। আর যারা হলো প্রাপ্তবয়স্ক, তাদের ত্বকের পিএইচ কত? তাদের ত্বকের পিএইচ হলো 4 থেকে 5.5। হ্যাঁ, শিশু বলতে না, 2 থেকে 1 মাস যেগুলা, 2 থেকে 1 মাস যেগুলা মানে সেগুলো একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? আর যেটা হলো একদম বেবি পাউডার, জন্মের পর পর, ঠিক আছে, 28 দিন পর্যন্ত বয়সে হলো পিএইচ 7 থাকে। এবার আসছে আমরা মাতৃদুগ্ধের পিএইচ কত থাকে বলতো? মাতৃদুগ্ধের পিএইচ, মাতৃদুগ্ধের পিএইচ হলো 6.6 থেকে 6.9। চোখের পানির পিএইচ কত? 6.6 থেকে 7.6। চোখের পানির পিএইচ কত? চোখের পানির পিএইচ হলো 6.6 থেকে 7.6। আন্নি অনেকদিন পরে আনসার করলো। লালারসের পিএইচ কত? 6.2 থেকে 7.4। লালারসের পিএইচ কত? 6.2 থেকে 7.4। প্রস্রাব, প্রস্রাবের পিএইচ কত? প্রস্রাবের পিএইচ হলো 4.5 থেকে 8। এই পিএইচ এর মানগুলো একটু কষ্ট করে সবাই খুব ভালো করে শেখার ট্রাই করবা। মাটির পিএইচ, মাটির পিএইচ বাড়ানোর জন্য কি কি অ্যাড করতে হবে? মাটির পিএইচ যদি মাটির পিএইচ ধরো, আচ্ছা বাড়ানোর জন্য বলে ফেলি, মাটির পিএইচ ধরো কমে গেল, মাটির পিএইচ কি করতে হবে? বাড়াইতে হবে। মাটির পিএইচ কমে গেলে মাটির পিএইচ বাড়ানোর জন্য কি কি যৌগ অ্যাড করতে হবে? ক্যালসিয়াম অক্সাইড, যেটা হলো, তারপর ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ, ডলোমাইট, তারপর হলো অ্যামোনিয়াম কার্বনেট। এই যে উপাদানগুলো, এগুলো কিন্তু ক্ষার, ক্ষার যোগ করলে পিএইচ কি হয়ে যাবে? অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখন যদি পিএইচ বেড়ে যায়, মাটির পিএইচ যদি কমানো লাগে, মাটির পিএইচ কমানোর জন্য কি অ্যাড করব? মাটির পিএইচ কমানোর জন্য পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, মনোক্যালসিয়াম ফসফেট বা টিএসপি, তারপর হলো মনোক্যালসিয়াম ফসফেট মনোহাইড্রেট একটা আছে, সংকেতটা হচ্ছে কিনা জানি না আমি, মনোক্যালসিয়াম ফসফেট, আচ্ছা ঠিক আছে, এটা হাইড্রেট। এগুলা সংকেতগুলো একটু দেখে নিও, তারপরও যদি কোনো কারণে কোনো মিসিং হয় আর কি। মনোক্যালসিয়াম, মনোক্যালসিয়াম ফসফেট, মনোহাইড্রেট, এগুলো হলো। তারপর হলো জিপসাম আরেকটা আছে, জিপসাম হলো ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। তো এগুলো অ্যাড করলে হলো মাটির পিএইচ কি হয়ে যাবে? কমে যাবে। তুমি যদি দুইটা মনে রাখতে একটু কষ্ট হয়,
মাটির পিএইচ বাড়ানোর জন্য কি কি অ্যাড করতে হবে সেটা একটু ভালো করে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, গ্রিন কেমিস্ট্রিতে একটা সবচেয়ে বেশি ব্যবহৃত দ্রাবকের নাম কি? সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড হলো ব্যবহৃত হয়। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড কোন কার্বন ডাই অক্সাইডকে বলবো? এটা হলো 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 72.9 অ্যাটমসফিয়ার চাপ। এই চাপে যে কার্বন ডাই অক্সাইডটা আমরা পাবো সেই কার্বন ডাই অক্সাইডকে বলা হয় সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড। এটা মূলত পলিস্টেরিন উৎপাদনে কিসের পরিবর্তে ব্যবহার করা হয়? এটা সিএফসির পরিবর্তে ব্যবহার করা হয়। পলিস্টেরিন উৎপাদনে সিএফসি এর পরিবর্তে ব্যবহৃত করা হয় এবং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইডের পরিবর্তে এই সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। তাহলে পলিস্টিরিন উৎপাদনে সিএফসির পরিবর্তে ব্যবহৃত হয় সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড, আর অক্সিডাইজিং এজেন্ট হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইডের পরিবর্তে ব্যবহৃত হয় সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? বইয়ের মধ্যে দেখবা কিছু পরমাণুকরণ তাপ দেওয়া আছে, সেগুলো একটু শিখা লাগবে। আমি তারপরে বলে দিচ্ছি, একটু লিখে ফেলো। বিভিন্ন পরমাণুকরণ তাপ লাগবে, যেমন হলো ফ্লোরিনের পরমাণুকরণ তাপ কত? 79.1 কিলোজুল পার মোল। ক্লোরিনের পরমাণুকরণ তাপ কত? 121 কিলোজুল পার মোল। ব্রোমিনের পরমাণুকরণ তাপ হলো 121। দেখো একটা আরেকটা উল্টা, 121 আর হলো 112। দেখো একটু খেয়াল করো, 112 কিলোজুল পার মোল। আয়োডিনের হলো পরমাণুকরণ তাপ হলো 106 কিলোজুল পার মোল। হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ হলো 218 কিলোজুল পার মোল। অক্সিজেনের পরমাণুকরণ তাপ হলো 249 কিলোজুল পার মোল।